6 মাস লাস্ট 6 মান্থ ধরে আমরা সিপিএ ইংল্যান্ড যেটা বলে, আমরা বলার সময় সিপিইউ কে বলি কিন্তু ওনারা সিপিএ ইংল্যান্ড বলেন। সিপিএ ইংল্যান্ডের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। এস পার এগ্রিমেন্ট উনাদের ফাইনাল যে পেপারটা, ওনাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা বলে, ওইটার উপর বেস করে আমরা একটা কোর্স ডিজাইন করেছি, মেনলি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, যেখানে আপনার আইএএস এবং আইএফআরএস রিলেভেন্ট থাকবে। ওই রিলেটেড প্রায় 6টার মতো ক্লাস থাকবে, এবং রিস্ক ম্যানেজমেন্ট, এক্সটার্নাল অডিটের কাজ করতে গেলে রিস্ক ম্যানেজমেন্টের উপরে আহ, কিছু থাকবে, আপনার ক্লাস থাকবে। কিছু বলতে দুটো ক্লাস থাকবে, এবং কর্পোরেট ল, যে ল গুলো না জানলে আসলে কোম্পানিতে, যেগুলো বেসিক্যালি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা এই ধরনের বেসিক ল গুলো, ওই ধরনের লর উপরে আমাদের দুটো ক্লাস থাকবে। টোটাল প্রায় 10টা ক্লাস। এই 10টা ক্লাসে আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমার একটা ক্লাস আছে। ওই ক্লাসের উপর বেস করে, ওই ক্লাসেরই একটা পার্ট হচ্ছে আজকে আমরা যে সেশনটা করতে এসেছি, আইএফআরএস 15, মানে ওটা। তা আমরা জাস্ট এটা একটা ওয়েবিনার হিসেবে, যেটা সবাই, কারণ আইএফআরএস অনেকেরই জানে, কিন্তু তবুও সবারই একটু সবসময় একটু হয়তো কনফিউশন থাকে, তো এটা যেন অ্যাভয়েড করা যায়। এবং একই সাথে দুটো উদ্দেশ্য আছে, আমাদের লার্নিং এর একটা উদ্দেশ্য, একই সাথে আপনাদের জানানোর উদ্দেশ্য সিপিএউ কে নিয়ে। ওই বিষয়ে আমরা হয়তো পরে আরেকটু আলাপ করব, কিন্তু আজকে আমাদের সেশনটা হচ্ছে মেইনলি আইএফআরএস 15 রেভিনিউ। এবং এই সেশনটি পরিচালনা করবেন সুকান্ত ভট্টাচার্য। উনি আমার ফার্মে আমার কলিগ ছিলেন, ওই জন্য আমি হয়তো সুকান্ত দাদা বলছি, স্যার ডাকি না আর কি, সুকান্ত দাদা। এখন উনি আমার এখন কাজ করছেন আপনার স্নেহাশিস মাহমুদ চৌধুরী অ্যান্ড কোন পার্টনার হিসেবে। উনি ওদের এক্সটার্নাল অডিট পুরোটাই উনি ডিল করেন। তা আমি দাদাকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য, এবং আমরা এক্সপেক্ট করছি এখন 29 জন আছে আমরা সহ। তা আমি এক্সপেক্ট করছি আরো কিছু পার্টিসিপেন্ট হয়তো জয়েন করবে ইনশাল্লাহ। আমাদের রেজিস্টার্ড পার্টিসিপেন্ট 100-র উপরে। দাদা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দাদা আপনি, অল ইয়োর্স, আপনার ফ্লোর, আপনি শুরু করেন আমাদের আজকের সেশনটা, ওয়েবিনার আইএফআরএস 15। জি, থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। থ্যাংক ইউ সো তো মাচ। গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মনে হয় ইয়েতে চলেই যাই, আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আচ্ছা, আমাদের আজকের যে প্রেজেন্টেশন সেটা হলো আইএফআরএস 15। তো আমরা সবাই জানি মোটামুটি আইএফআরএস 15 রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। তো এইটা অনেক বড় এবং একটু জটিল। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে ক্লোজ করার জন্য বা একটু টেকনিক্যাল বিষয়গুলো বলার জন্য। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যদি দেখি, আমাদের আসলে প্রিভিয়াসলি অর্থাৎ যখন আইএফআরএস 15 আসার আগে কি ছিল এবং পরবর্তীতে কি হচ্ছে, সেটা আমরা তো প্রেজেন্টেশনে দেখব। তার আগে আসলে কি ছিল। তো বিফোর চেঞ্জ অর্থাৎ আইএফআরএস 15 আসার আগে আমাদের রেভিনিউ রেকর্ড করার জন্য আমাদের ছিল আইএস 18 এবং আইএস 11, অর্থাৎ কনস্ট্রাকশন অফ কন্ট্রাক্ট আর রেভিনিউ। তো সেক্ষেত্রে আমরা তখন বলতাম খুব সিম্পলি যে when risks and rewards of ownership transferred to the buyer, then we recognize as in revenue। তখন আমরা বেসিক্যালি যেটা করে ফেলতাম আসলে, আমরা যখন গেট পাস করতাম অথবা কোনো ইনভয়েস রেজ করতাম তখনই সাথে সাথে রেভিনিউ রিকগনিশন করে ফেলতাম। আবার কনস্ট্রাকশন অফ কন্ট্রাক্টে যখন যাই সেখানে আমাদের আসলে দুইটা মেথড ছিল, একটা পার্সেন্টেজ কমপ্লিশন মেথড এবং আরেকটা ছিল কমপ্লিটেড কনস্ট্রাকশন কমপ্লিটেড মেথড। এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে করতাম। পরবর্তীতে দেখা গেল যে এখানে আসলে অনেক ধরনের ইস্যু আছে। যেমন আমরা দেখি আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার লয়্যালিটি প্রোগ্রাম আসে। যেমন আমরা কোনোটার সাথে ডিসকাউন্ট দিচ্ছি, কোনোটা ফ্রি দিচ্ছি, কোনো জায়গায় কুপন দিচ্ছি, হ্যাঁ, কোনো জায়গায় আবার আমরা কিছু পয়েন্ট দিচ্ছি, সেগুলো ফিউচার পিরিয়ডে আমরা রিডিম করছি, কোনো জায়গায় আবার আমরা আফটার সেল সার্ভিস দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো আমরা কি করব? তো তখন দেখা যায় আমরা জানি আমাদের অ্যাকাউন্টিং পারপাসে আমাদের এখানে ম্যাচিং কনসেপ্ট আছে, অর্থাৎ এক্সপেন্স ইনকাম এবং এক্সপেন্সের সাথে একটা ম্যাচ করতে হয়। যেমন ধরেন আমি যদি এখন বলি যে আমি আফটার সেল সার্ভিস দিব, এখন আমি আফটার সেল সার্ভিস 3 বছর দিব, তখন আমি
এই মুহূর্তে যদি আমি একটা গাড়ি কিনলাম, সো গাড়ির এখানে আফটার সেল সার্ভিস আছে 3 বছরের জন্য। তো আমি এই গাড়ির প্রাইস ধরলাম 100 টাকা। তো এই 100 টাকা পুরোটা যদি আমি এখন রেভিনিউ হিসাবে রিকগনিশন করে ফেলি, আগামী 3 বছরের মধ্যে যখন এখানে কোনো ধরনের সার্ভিসিং এর প্রয়োজন হবে, তখন কাস্টমার আমার কাছে আসবে। কাস্টমার আমার কাছে আসলে তাকে এটা আমাকে ফ্রিতে সার্ভিসিং করে দিতে হবে। তো তখন আমি শুধু এক্সপেন্সটা আমার পিএনএল এ চার্জ করছি, আমার এটার এগেনস্টে যে ইনকাম সেটা কিন্তু নাই। তাহলে এখানে একটা ম্যাচিং কনসেপ্টের প্রবলেম হচ্ছে। এই জন্য এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য দেখবেন যেখানে SIC 31 একটা বার্টার ট্রানজ্যাকশন ইনভলভিং অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস, অর্থাৎ তখন দেখা যেত যে অ্যাডভার্টাইজমেন্ট এক সার্ভিসের পরিবর্তে আরেক সার্ভিস নিচ্ছে, কাইন্ড অফ বার্টার সিস্টেম, অর্থাৎ পণ্য বিনিময় প্রথা যেটা। তো সেটা কিভাবে ডিল করবে সেটার জন্য SIC 31 একটা ইয়ে দেয়, গাইডলাইন দেয়। এটার বেসিসে তখন বার্টার ট্রানজ্যাকশন হতো। কাস্টমার লয়্যালিটি প্রোগ্রামগুলোর জন্য IFRIC 13 দেয়। তো সিকটা আসলে যেটা আছে, সিক হচ্ছে স্ট্যান্ডিং ইন্টারপ্রিটেশন কমিটি, তো এগুলো এখন নেই। দেন IFRIC 13 ছিল। IFRIC 13 হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইন্টারপ্রিটেশন কমিটি 13। তারা কাস্টমার লয়্যালিটি প্রোগ্রাম এটার জন্য একটা গাইডলাইন দেয়। দেন আরেকটা প্রবলেম দেখা গেল রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে অনেকেই জমি কিনে বিক্রি করে দেয়। আবার অনেকে দেখা যায় জমি কিনে তার উপর আবার বিল্ডিংও করে। অর্থাৎ সে কিছু ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস, কিছু ক্ষেত্রে সেটা আবার কনস্ট্রাকশন অফ কন্ট্রাক্টও যায়। তাহলে সেক্ষেত্রে সে রেভিনিউ কিভাবে রিকগনিশন করবে, এটা নিয়ে একটা জটিলতা দেখা দেয়। তো সেটারও গাইডলাইন আসে IFRIC 15 দিয়ে। দেন তারপর অ্যাসেট ফ্রম কাস্টমার, অনেকগুলো অনেক জায়গায় দেখা যায় যে আমার কোনো একটা কাজ সিমুলটানিয়াসলি চলছে, অ্যাসেট ক্রিয়েশন চলতেছে, সাথে সাথে আমি ট্রান্সফারও করছি। তাহলে সেক্ষেত্রে আমি রেভিনিউ কীভাবে রিকগনিশন করব, সেটার জন্য একটা গাইডলাইন আসে IFRIC 18-এ। তো দেখা যাচ্ছে এই এক রেভিনিউ 18-কে করতে গিয়ে অনেকগুলো ইন্টারপ্রিটেশন এখানে চলে আসছে। তো এই সবগুলোকে একসাথে এনে আমাদের IFRS 15-এ একসাথে করে দেন 2018 সাল থেকে আমাদের নতুন আইএফআরএস আসে, সেটা হলো রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। তো সেটা ইফেক্টিভ ছিল 1 জানুয়ারি 2018। তো আমরা আজকে এইটার উপরে দেখব স্কোপ। এখন IFRS 15-এর স্কোপ কি, এখানে পার্ট অফ কন্ট্রাক্ট, যেহেতু এখানে বলছি রেভিনিউ, আবার রেভিনিউর মধ্যে আমরা বলছি এখানে একটা কন্ট্রাক্ট হতে হবে। এই কন্ট্রাক্টের বেসিসে আমি রেভিনিউটা রিকগনিশন করব। তাহলে এটার স্কোপটা কি হবে, তাহলে IFRS 15-এর একটা পার্ট অফ কন্ট্রাক্ট, আবার কিছু আদার আইএফআরএস আছে, সেখান থেকেও কিছু রেভিনিউ আসতে পারে। যেমন যেমন আমরা দেখি আদার আইএফআরএস এর মধ্যে, যেমন আপনার যদি আদার ইনকাম হয়, সে ফিক্সড অ্যাসেট, সেল অফ ফিক্সড অ্যাসেট আছে, তারপরে ধরেন এখানেও কন্ট্রাক্ট হয়। তারপর ধরেন আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট করলেন, সেখানেও ইনভেস্টমেন্ট হয়, সেখানেও ইনকাম হয়, এগুলো আদার আইএফআরএস। দেন পোর্টফোলিও কন্ট্রাক্ট হতে পারে, অর্থাৎ একটা একটা কন্ট্রাক্টের ভিতরে একটা মেইন কন্ট্রাক্টের আন্ডারে 2টা 3টা 4টা হয়। যেমন চিটাগংয়ে যে কর্ণফুলী টানেলটা হয়, সেই কর্ণফুলী টানেলের এটা যদি আমরা দেখি যে সেখানে কন্ট্রাক্ট হয়েছিল একটা, কিন্তু এই একটা কন্ট্রাক্টের আন্ডারে দেখা গেছে আরো 14টা কন্ট্রাক্ট হয়। অর্থাৎ এখানে কেউ নিচের অংশ তৈরি করেছে, কেউ ডিজাইনে কাজ করেছে, কেউ ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছে, অনেকগুলো কন্ট্রাক্ট এটার মধ্যে হয়। তাহলে সবগুলো মিলে আবার একটা পোর্টফোলিও কন্ট্রাক্ট এখানে হচ্ছে। দেন ডি রিকগনিশন অফ নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো আমরা জানি IFRS 9, IFRS 39 এগুলোতে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি, আবার নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং নন ফাইন্যান্সিয়াল লাইবিলিটিও আছে। তো সেগুলো কিভাবে ডি রিকগনিশন করা হচ্ছে, এই জিনিসগুলো সবগুলো IFRS 15-এর স্কোপের মধ্যে আসবে। আর কোন কোনগুলো বাদ যাচ্ছে, এর মধ্যে আমরা বাদ দিচ্ছি লিজ কন্ট্রাক্ট, কারণ আমরা লিজের জন্য আগে 17 ছিল ফাইন্যান্স লিজ আমরা আনতাম, অপারেটিং লিজ ছিল, এগুলো পরবর্তীতে চেঞ্জ হয়ে IFRS 16-এ চলে আসছে। দেন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, এটা সেপারেটলি ডিল হয়। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটাও সেপারেটলি ডিল হয়। কন্ট্রাকচুয়াল রাইটস অ্যান্ড অব্লিগেশন ইন দ্য স্কোপ অফ অ্যানাদার আইএফআরএস, অর্থাৎ IS 39, IFRS 9, এগুলো সেপারেটলি দেখা হয়। দেন সার্টেন টাইপ অফ নন মনিটারি এক্সচেঞ্জেস, এগুলো আমরা IFRS 15-এর স্কোপের মধ্যে নেই, এগুলো আউট অফ স্কোপ। তো আমাদের অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে আমাদের যেই রেভিনিউ বা আমাদের কন্ট্রাক্ট, কাস্টমারের সাথে কন্ট্রাক্টের বেসিসে যে রেভিনিউ রিকগনিশন হয়, সেটা যেন রিপোর্টিংটা ইউনিফর্ম হয় এবং সব দেশ, কারণ আমরা জানি IFRS আমরা ইউজ করি কেন, আমাদের অ্যাকাউন্টসগুলো যাতে কম্পেয়ারেবিলিটি বাড়ে। কান্ট্রি টু কান্ট্রি বা বাংলাদেশে যেমন আমরা অ্যাপ্লাই করি, সেটা যেন অন্যান্য কান্ট্রিতেও একই ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়, সেটা কারণে আমাদের আসলে এই IFRS 15টা। এই জন্য বলছে দি অবজেক্টিভস অফ IFRS 15 ইজ টু এস্টাবলিশ দ্য প্রিন্সিপলস ফর
reporting useful information to the users of financial statement about the nature, amount, timing and uncertainty of revenue and cash flows arising from contract with customer। তার মানে আমরা কোন সময়ে এটা নিচ্ছি, এটার অ্যামাউন্ট কেমন, এটার টাইমিংটা কিভাবে এবং কি ধরনের আনসার্টেনিটি এখানে আছে, এবং সেটা আমার ক্যাশ ফ্লোকে কিভাবে ইম্প্যাক্ট করছে, সেই জিনিসগুলো যাতে কনসিস্টেন্ট থাকে, এইটা করাই হচ্ছে আইএফআরএস 15 এর অবজেক্টিভ। তো এই আইএফআরএস 15 এর আন্ডারে যদি আমরা যাই, সেখানে বলা হচ্ছে যে আইএফআরএস 15 রিকগনিশন করার জন্য, অর্থাৎ রেভিনিউ রিকগনিশন করার জন্য সেখানে 5 স্টেপ মডেল এখানে ডেভেলপ করা আছে, এবং যেটা আইএফআরএস থেকে দেওয়া। তো সেখানে যদি আমরা দেখি একটু, স্টেপ 1, আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। তো কিভাবে আমি কন্ট্রাক্টটা আইডেন্টিফাই করব, যেটা একটা রেভিনিউর জন্য, রেভিনিউ এখান থেকে ক্রিয়েট হবে এবং কন্ট্রাক্টটা কি কাস্টমারের সাথে, সেটা আইডেন্টিফাই করা। নাম্বার 2 বা স্টেপ 2 যেটা, আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশনস অফ দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ আমি এই কন্ট্রাক্টের মধ্যে, অর্থাৎ আমি যদি স্টেপ 1 কমপ্লিট করি, দেন আমাকে দেখতে হবে যে এই কন্ট্রাক্টের মধ্যে কয়টা পারফরমেন্স অব্লিগেশন, অর্থাৎ আমাকে কি কি কাজ করতে হবে, সেটা হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন, এই কয়টা আছে। দেন স্টেপ 3-তে বলতেছে যে ডিটারমাইন দ্য ট্রানজ্যাকশন প্লাস। এই কন্ট্রাক্টটা করলাম, পারফরমেন্স অব্লিগেশন আমি আইডেন্টিফাই করলাম, কয়টা কাজ আমাকে করতে হবে। দেন 3 নম্বরে এসে দাঁড়ায় যে আমার ট্রানজ্যাকশন প্রাইসটা কেমন, অর্থাৎ এই যে আমি পারফরমেন্সটা পারফর্ম করব বা এই কাজটা যে পারফর্ম করব, এইটা করার জন্য আমার ট্রানজ্যাকশন প্রাইস কত, কি পরিমাণ টাকা আমি পাবো। দেন 4 নম্বরে যাই, অ্যালোকেট দ্য ট্রানজ্যাকশন প্রাইস উইথ ইচ পারফরমেন্স অব্লিগেশন। জিনিসটা কিরকম, যেমন দেখেন, আমি কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দিয়েছিলাম যে আমি একটা গাড়ি কিনেছি, সে গাড়ির দাম 100 টাকা, সেটা 3 বছরের একটা আফটার সেল সার্ভিস আছে, তাহলে এখানে দুইটা পারফরমেন্স অব্লিগেশন আছে। একটা হচ্ছে গাড়ির কস্ট, আর একটা হচ্ছে আমি ফিউচারে যে অব্লিগেশনটা আমি দিব, যেটা এখন আমি দিচ্ছি না। এখন গাড়িটা আমি আপনাকে ডেলিভারি দিয়ে দিলাম, তাহলে আমার একটা পারফরমেন্স অব্লিগেশন কমপ্লিট হলো, কিন্তু আর একটা কমপ্লিট হয় নাই। তাহলে আমার এই টোটাল প্যাকেজের মধ্যে ছিল 100 টাকা, ইনক্লুডিং আমার ফিউচার পারফরমেন্স সহ। তাহলে এখন আমি যদি 100 টাকা পুরোটা রেভিনিউ হিসেবে রিকগনিশন করি, ইন ফিউচারে যখন আমি আপনাকে সেল সার্ভিস দিব, তখন এটার কোনো কস্ট আমি আর নিতে পারছি না, বা এটা তখন রেভিনিউ হিসেবে কিছুই থাকছে না, শুধু আমার কস্টটাই দিচ্ছি। এই কারণে এখানে আমি কি করছি, ট্রানজ্যাকশন প্রাইস কত টাকা হবে সেটা ডিটারমাইন করার পর 4 নাম্বার স্টেপে গিয়ে আমি পারফরমেন্স যে দুইটা আছে, দুইটার মধ্যে এটা অ্যালোকেট করব, যেটা আমার সার্ভিসের জন্য কত, আর আমি যে গাড়িটা বিক্রি করছি তার জন্য কত। এটা হচ্ছে স্টেপ 4, অর্থাৎ অ্যালোকেট দ্য ট্রানজ্যাকশন প্রাইস টু ইচ পারফরমেন্স অব্লিগেশন। তার মানে এখানে যেহেতু দুইটা পারফরমেন্স অব্লিগেশন ছিল, এই দুইটা পারফরমেন্স অব্লিগেশনে 100 টাকা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেটা হচ্ছে অ্যালোকেশন। দেন স্টেপ 5, এখানে হচ্ছে রিকগনাইজ রেভিনিউ when or as পারফরমেন্স অব্লিগেশন আর স্যাটিসফাইড। যখন আমার এই যে পারফরমেন্স অব্লিগেশনটা আমি স্যাটিসফাই করব, তখন আমি সেখানে রেভিনিউ রিকগনিশন করব। আচ্ছা, তো এখানে দুইটা ইস্যু ছিল, একটা হচ্ছে অ্যাট পয়েন্ট অফ টাইম আর ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এগুলো আমরা একটার পর একটা পার্ট বাই পার্ট যাব, তখন আমার মনে হয় জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো আমরা এখন যেটা দেখছি যে আমাদের রেভিনিউ রিকগনিশনের জন্য এখানে 5টা মডেল বা 5 স্টেপ মডেল আছে। এই 5 স্টেপ মডেল করে আমাকে রেভিনিউটা রিকগনিশন করতে হবে। এবার আমরা যাই স্টেপ 1। তো স্টেপ 1-এ যদি আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স, তো এখানে প্রথমে আমাকে বুঝতে হয় কন্ট্রাক্ট কি। হ্যাঁ, কন্ট্রাক্ট বলছি ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন 2 or more parties that creates enforceable rights and obligations। এখন এনফোর্সেবল রাইটস অ্যান্ড অব্লিগেশনস যদি আমরা যাই, তাহলে এটা তো ম্যাটার অফ ল, আইনের কাছে যেতে হয়। তো এখন আমাদেরকে বলছে, যেমন আমি যদি বাজারে, আমি যে আমার পাশে বা আমার বাসার পাশে যে মুদির দোকান আছে, তার থেকে যখন আমি কোনো প্রোডাক্ট কিনি, তাকে কিন্তু আমি তার সাথে কোনো লিগ্যাল এগ্রিমেন্ট করি না। হ্যাঁ, আমি হয়তো তাকে ফোনে বলে গিয়েছি, অথবা বাসায় যাওয়ার সময় বলে আসছি, সে এটা আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। অথবা অনলাইনে কিনলেও দেখা যায় আপনি অর্ডার দিয়েছেন, সে আপনার কাছে নিয়ে আসছে, যেন আপনি পেমেন্ট করে জিনিসটা নিয়ে নিয়েছেন। এখানে কিন্তু কোনো লয়ের ইস্যু নাই, অর্থাৎ এখানে আপনাকে একদম ফর্মাল এগ্রিমেন্ট করতে হচ্ছে, এই জিনিসগুলো নাই। তো এই কারণে আইএফআরএস 15 বলছে এনফোর্সেবিলিটি অফ দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশন ইন এ কন্ট্রাক্ট ইজ এ ম্যাটার অফ ল। এটা এনফোর্স আপনি কতটুকু করবেন সেটা লয়ের বিষয়, বাট কন্ট্রাক্টটা হতে পারে রিটেন, ওরাল অর ইমপ্লাইড বাই দ্য এন্টিটিস কাস্টমারি বিজনেস প্র্যাকটিস। যেমন আমি যেটা বললাম, মুদির দোকানের সাথে আমাদের যে রিলেশনশিপ, এটা কাইন্ড অফ কাস্টমারি বিজনেস প্র্যাকটিস। তো সেটা আবার যদি আমি ওরালও বলতে পারি, যেহেতু আমি মুখে বা কোনো ডিভাইসের মাধ্যমে আমি অর্ডার দিচ্ছি, এটা হতে পারে, আবার রিটেনও হতে পারে। আচ্ছা, এরপর যদি আমরা যাই নো কন্ট্রাক্ট, এটা কি জিনিস, কখন কোনো কন্ট্রাক্ট হবে না। এখানে বলছে ইচ অফ দ্য পার্টি অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ এনফোর্সেবল রাইট টু টার্মিনেট এ হোললি আনপারফর্মড কন্ট্রাক্ট উইদাউট কম্পেনসেটিং দ্য আদার পার্টি
or parties, no contract exists under IFRS 15. অর্থাৎ আপনার সাথে আমার একটা ওরাল একটা হয়তো কথাবার্তা হলো যে হ্যাঁ আপনি এই কাজটা এই প্রোডাক্টটা আমাকে দিবেন, এটার বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। এখন আপনিও প্রোডাক্ট দিলেন না, আমিও আপনাকে টাকা দিলাম না, আবার আপনি কেন প্রোডাক্ট দিলেন না তার এগেইনস্টে আমি কিন্তু আপনাকে আর কোনো ধরনের কম্পেনসেশনের জন্য বলছি না, আর আপনিও আবার আমি প্রোডাক্টটা নিলাম না কেন তার যেহেতু আপনি দেনই নেই তার জন্য কোনো কিছু চাচ্ছেন না। অর্থাৎ আমরা যদি কন্ট্রাক্ট এক করি যেখানে বলে কনসিডারেশন, এখানে কোনো কনসিডারেশন যেহেতু নাই তাহলে এটা কোনো কন্ট্রাক্ট হবে না। আর যখন কোনো কন্ট্রাক্ট হয় না তখন সেটা IFRS 15 এর আন্ডারে আসবে না। এবার আছে কম্বিনেশন অফ কন্ট্রাক্ট। আচ্ছা, এটাও আরেক রকম। An entity shall combine 2 or more contracts entered into at or near the same with the same customer and account for the contract as a single contract. অনেক সময় দেখা যায় একটার মধ্যে দুইটা বা তিনটা কন্ট্রাক্ট আছে, তিনটা কাজ আছে বা তিনটা পারফরমেন্স অব্লিগেশন আছে, আবার পুরোটা মিলে একটাই আপনার কন্ট্রাক্ট হবে, সিঙ্গেল কন্ট্রাক্ট। তো এইটা করার জন্য বলছে যদি কোনো কন্ট্রাক্টকে কম্বিনেশন অফ কন্ট্রাক্ট হতে হয় তার কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে দি কন্ট্রাক্ট আর নেগোসিয়েটেড অ্যাজ এ প্যাকেজ উইথ এ সিঙ্গেল কমার্শিয়াল। যেমন মনে করেন আপনি বা আমাদের গ্রামীণ ফোন আছে, সো গ্রামীণ ফোন আপনাকে একটা ফোন দিচ্ছে অ্যালং উইথ দ্য ডাটা। এখন আপনি যদি ফোন নেন ডাটা পাবেন, ফোন না নিলে ডাটাও পাবেন না। তাহলে এখানে দুইটা পারফরমেন্স হলেও এই দুইটা কিন্তু একসাথে নেগোশিয়েট করা হচ্ছে একটা কন্ট্রাক্টের ভিতরে, কিন্তু কন্ট্রাক্ট একটা। অর্থাৎ আপনি ফোন কিনবেন, ফোন কিনলে এটা ফ্রি পাবেন বা এটার একটা কষ্ট এখানে থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে দ্য কন্ট্রাক্ট আর নেগোশিয়েট অ্যাজ এ প্যাকেজ। একটা প্যাকেজের মধ্যে দুইটাই থাকবে। অথবা হতে পারে আপনি কোনো কোনো একটা সফটওয়্যার ডেভেলপার কোম্পানি বা আপনি কোনো সফটওয়্যার ডেভেলপ করছেন সেটা ইনস্টল না করলে, বা এটা যদি আপনি অথবা আপনি কোনো মেশিন ক্রয় করে আনছেন বাইরে থেকে, বাট সেটা ইনস্টল না করলে, বা এটা ইনস্টলেশনটা একটা স্পেশালাইজড, অর্থাৎ আপনি ছাড়া কেউ পারে না, তাহলে এটা ইন্টার রিলেটেড। অর্থাৎ আপনি প্রোডাক্ট দিলেও এটা আপনি ইনস্টল না করলে এটা কোনো কাজে আসছে না। তাহলে দুইটা মিলেই একটা কিন্তু কম্বাইন্ডলি একটা সিঙ্গেল কন্ট্রাক্টই হবে। দেন বলছে দি অ্যামাউন্ট অফ কনসিডারেশন টু বি পেইড ইন ওয়ান কন্ট্রাক্ট ডিপেন্ডস অন দ্য প্রাইস অর পারফরমেন্স অফ আদার কন্ট্রাক্ট। তো এই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, দেখেন আপনার প্রোডাক্টটা আপনার পারফরমেন্স অব্লিগেশনটা ফুলফিল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটা ইনস্টল না করেন, কারণ ইনস্টল না করলে সেটা আপনার কাস্টমার ইউজ করতে পারবে না। তাহলে আপনি মেশিন দেওয়া এবং সেটা ইনস্টল করাটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। আপনি শুধু ইনস্টল করতে পারবেন না যদি মেশিন না থাকে, আবার মেশিন থাকতে ইনস্টল না করতে পারলে সেটা কাস্টমার আবার এটা ইউজ করতে পারবে না। তাহলে এইটাও সিঙ্গেল কন্ট্রাক্ট হবে, কিন্তু এখানে দুইটা কন্ট্রাক্ট কম্বাইন্ডলি আছে। দ্য গুডস অফ সার্ভিস প্রমিসড ইন দ্য কন্ট্রাক্ট আর সিঙ্গেল পারফরমেন্স অব্লিগেশনস ইন অ্যাকর্ডেন্স উইথ IFRS 15। তো গুডস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে যেমন ধরেন আপনি দোকান থেকে একটা পেপসোডেন্ট কিনেছেন, পেপসোডেন্টের সাথে একটা ইয়ে ফ্রি আছে, একটা ব্রাশ ফ্রি আছে। তো এখানে আসলে ব্রাশ একটা প্রোডাক্ট, আবার পেপসোডেন্ট আর একটা প্রোডাক্ট, কিন্তু আপনি যখন কিনবেন দুইটা একসাথে কিনছেন, তাহলে এখানে দুইটা আছে বলেই কিন্তু আপনি কিনছেন, তাহলে এখানে দুইটা থাকলেও আপনি একসাথে এটা সিঙ্গেল প্যাকেজ হিসেবে নেবেন। এগুলোকে বলা হয় কম্বিনেশন অফ কন্ট্রাক্ট। এবার আমরা যাই ক্রাইটেরিয়া অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হতে হলে কি লাগে? আচ্ছা, IFRS 15 স্পেসিফিক্যালি বলেছে যে যদি কোনো কন্ট্রাক্ট হতে হয় তাহলে তার কি ক্রাইটেরিয়া থাকবে। নাম্বার 1, পার্টিস অ্যাপ্রুভ দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ যে দুইটা পার্টি, মিনিমাম দুইটা পার্টি লাগবে, বেশিও হতে পারে, দুইটা পার্টি মিনিমাম, সে দুইটা পার্টি অ্যাপ্রুভ দ্য কন্ট্রাক্ট। বোথ পার্টি কিন্তু এটা অ্যাপ্রুভ করতে হবে, রাইটিং অথবা ওরালি অথবা বিজনেস কাস্টমারি প্র্যাকটিস যেভাবে হোক, দুজনেই কমিটেড থাকতে হবে যে তারা তাদের রেসপেক্টিভ অব্লিগেশনগুলো ফুলফিল করবে। আচ্ছা, 2 নম্বর বলছে ইচ পার্টি রাইটস টু গুডস অর সার্ভিস ক্যান বি আইডেন্টিফাইড। আমরা ধরে নিচ্ছি দুইটা পার্টি, বাকিগুলো আমরা না নিই। দুই পার্টি যদি হয় তাহলে এই দুই পার্টির প্রত্যেকেরই রাইটস, হ্যাঁ, গুডস অফ সার্ভিস পাওয়ার জন্য যে রাইটস আছে সে রাইটসগুলো আইডেন্টিফাইড। তার মানে কি, আমি আপনাকে টাকা দিব, আপনি এটার বিনিময়ে আমাকে প্রোডাক্ট দিবেন, এটাই হচ্ছে রাইটস। এবং ওই প্রোডাক্টটা আপনার সাথে আমার যে কন্ট্রাক্ট যেভাবে বলা ছিল, যে স্পেসিফিকেশনে ছিল সেই স্পেসিফিকেশনে আমাকে দিবেন। আমি যখন স্যাটিসফাই হব তখন আমি আপনাকে টাকাটা পেমেন্ট করব। তার মানে আমরা দুজনেই জানি আমাদের কার রাইটস অ্যান্ড অব্লিগেশন কি। আচ্ছা, পেমেন্ট টার্মস ফর গুডস অ্যান্ড সার্ভিস ক্যান বি আইডেন্টিফাইড। পেমেন্ট টার্মসটা কি হবে? এটা কি ক্যাশে হবে
নাকি এটা ক্রেডিটে হবে? ক্রেডিটে হলে এটা কি 10 দিন পরে দিবেন, 15 দিন পরে দিবেন, 30 দিন পরে দিবেন, নাকি পার্ট পার্ট দিবেন, কিভাবে দিবেন? এই জিনিসটাও এখানে আইডেন্টিফাইড থাকবে। কন্ট্রাক্ট হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। এই কন্ট্রাক্টের একটা কমার্শিয়াল সাবস্টেন্স থাকবে, মানে কি এই কন্ট্রাক্ট থেকে যে বেনিফিটটা নেবেন, অর্থাৎ যে গুডস অ্যান্ড সার্ভিস আপনি নেবেন, সেটা আপনি কি করবেন, সেটা ফিউচারে আপনার কোনো ক্যাশ ফ্লো জেনারেট করতে হেল্প করবে আপনাকে, বা এখান থেকে আপনি কোনো বেনিফিটেড হবেন। বেনিফিটেড ছাড়া বা বেনিফিট ছাড়া কোনো কন্ট্রাক্টই নর্মালি আমরা কমার্শিয়াল সাবস্টেন্সের মধ্যে পড়ে না। দেন 5 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইট ইজ প্রবেবল দ্যাট দ্য কনসিডারেশন উইল বি রিসিভড। অর্থাৎ এখানে কনসিডারেশন থাকতে হবে, কাস্টমার অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেনশন টু পে দ্যাট অ্যামাউন্ট অফ কনসিডারেশন হোয়েন ইট ইজ ডিউ। ধরেন আপনি এমন এক জায়গায় একটা কন্ট্রাক্ট করলেন যার টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাহলে তার যদি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে, সেখানে আপনি যদি প্রোডাক্ট দেন, সেখান থেকে আপনি কোনো কিছুই পাবেন না, কনসিডারেশন এখানে পাবেন না, এটা ফ্রি হিসেবে দিতে হবে। এই কারণে বলছে কাস্টমার্স অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেনশন টু পে দ্যাট অ্যামাউন্ট অফ কনসিডারেশন হোয়েন ইট ইজ ডিউ। তার মানে আপনাকে যখন কন্ট্রাক্ট করবেন, দেখতে হবে যে আপনি যার কাছে সেল করছেন বা যাকে দিচ্ছেন, তার আপনাকে টাকাটা পেমেন্ট করার মতো অ্যাবিলিটি বা ক্যাপাসিটি এবং ইন্টেনশন আছে কিনা। তাহলে এই 5টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তখন তাকে আমরা কি বলি, কন্ট্রাক্ট বলি। আচ্ছা, তো এই ক্রাইটেরিয়া যদি মিট না হয় তখন কি হবে? আচ্ছা, দেখেন এখানে বলছে ইফ এ কন্ট্রাক্ট ডাজ নট মিট এনি অফ দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া, যদি উপরে 5টার কোনো ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয়, তাহলে কি হবে? তাহলে এখানে বলছে যে ইফ দ্য ক্রাইটেরিয়া আর ম্যাট ইন ফিউচার, অর্থাৎ ইন ফিউচারে হয় কিনা দেখবেন। যদি ফিউচারে হয় তখন আইফআরএস 15 এর আন্ডারে রেভিনিউ রিকগনিশন মডেলে যাবেন, আর যদি না হয় তাহলে এটা ক্যান্সেল। আচ্ছা, এরপর বলছে ইফ অ্যাবাভ ক্রাইটেরিয়া ইজ নট ম্যাট অ্যান্ড কনসিডারেশন হ্যাজ অলরেডি বিন রিসিভড ফ্রম দ্য কাস্টমার। আচ্ছা, কাস্টমার এই উপরের কোনোটাই মিট হয় নাই, কিন্তু আপনি কিছু কনসিডারেশন রিসিভ করছেন, অর্থাৎ আপনি কোনো টাকা পয়সা বা বা কোনো ধরনের প্রোডাক্ট আপনি রিসিভ করে ফেলছেন। তো তখন কি করবেন? তখন বলছে দি এন্টিটিস পারফরমেন্স ইজ কমপ্লিট অ্যান্ড সাবস্টেন্সিয়ালি অল অফ দ্য কনসিডারেশন ক্যাশ হ্যাজ বিন কালেক্টেড অ্যান্ড ইট ইজ নন রিফান্ডেবল। অনেক সময় হয়, যেমন আমরা কোনো জায়গায় হয়তো কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট করার ওখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয় নাই, ওই পক্ষ থেকেও করে নাই, না করার কারণে এখানে যখন আমার সাথে কন্ট্রাক্ট ছিল যে যে টাকাটা ইনিশিয়াল ডিপোজিট হিসেবে বা ইনিশিয়াল টাকা হিসেবে দেওয়া ছিল, বা তখন সেটাকে নন রিফান্ডেবল ছিল। তাহলে সেক্ষেত্রে যদি আপনার কোনো পারফরমেন্স অব্লিগেশন ফিউচারে বা কারেন্টে না থাকে, তাহলে সেটাকে তখন আপনি কি করবেন? রেভিনিউ হিসেবে রিকগনিশন করে নেবেন। দেন দি কন্ট্রাক্ট হ্যাজ বিন টার্মিনেটেড অ্যান্ড কনসিডারেশন রিসিপ্ট ইজ নন রিফান্ডেবল। এখন আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে, এইটার জন্য আপনি একটা আপফ্রন্ট ফিও রিসিভ করছেন, কিন্তু পরবর্তীতে অপর পক্ষ থেকে সেই কন্ট্রাক্টটা পারফর্ম করা হচ্ছে না, বা সে সেটাকে টার্মিনেট করে দিয়েছে, কিন্তু আপনি যে আপফ্রন্ট পেমেন্টটা রিসিভ করেছেন সেটা ছিল নন রিফান্ডেবল। তখন আমরা কি করি, যখন এটা টার্মিনেট হয়ে গেছে, তাহলে এই নন রিফান্ডেবল এটাকে অ্যামাউন্টটাকে আমরা তখন রেভিনিউ হিসেবে দেখিয়ে দিই। সো অ্যান এন্টিটি শ্যাল রিকগনাইজ দ্য কনসিডারেশন রিসিভড ফ্রম এ কাস্টমার অ্যাজ এ লাইবিলিটি আনটিল ওয়ান অফ দ্য অ্যাবাভ ইভেন্ট অকার আনটিল দ্য ক্রাইটেরিয়া আর সাবসিকুয়েন্টলি ম্যাট। দি আইদার কেস দি লাইবিলিটি শ্যাল বি মেজার্ড অ্যাট দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন রিসিভড ফ্রম দ্য কাস্টমার। মানে কি, আমরা যদি প্রথমে যখন আমরা অ্যাডভান্স পেয়ে যাই, নর্মালি সেটাকে আমরা কি করি, রেভিনিউ হিসেবে রাখি না, কারণ সেটা আমরা তখন অ্যাডভান্স হিসেবে রাখি। কেন? কারণ আমার ফিউচারে এটার কিছু পারফরমেন্স অব্লিগেশন আছে, সেটা ফুলফিল করতে হবে। যখন করব তখন আমি সেটাকে, যেটাকে আমরা আনআর্ন রেভিনিউ বলে থাকি অনেক ক্ষেত্রে, ওই আনআর্ন রেভিনিউ থেকে যখন আমি সার্ভিসটা পারফর্ম করি বা পারফরমেন্সটা কমপ্লিট করি, তখন আনআর্ন রেভিনিউ থেকে রেভিনিউতে ট্রান্সফার করে দিই। এই জিনিসটাই বলছে। অর্থাৎ আপনি আইদার এটা ফুলফিল করবেন, আর ফুলফিল যদি না করেন তাহলে তো এটা কন্ট্রাক্ট হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে আপনি নন রিফান্ডেবল অ্যামাউন্ট পেতে পারেন। তাহলে নন রিফান্ডেবল অ্যামাউন্টটা যদি এমন হয় যে কন্ট্রাক্টটা আপনার টার্মিনেট হয়ে গেছে, অথবা এখানে কোনো ধরনের পারফরমেন্স অব্লিগেশন করার মতো আর কোনো ক্রাইটেরিয়া নেই বা করতে পারবেন না, তখনই শুধুমাত্র এই নন রিফান্ডেবল অ্যামাউন্টটা রেভিনিউতে রিকগনিশন করে এটাকে ক্লোজ করবেন। আচ্ছা, এরপর যাই। তাহলে আমরা কন্ট্রাক্ট মোটামুটি বুঝতে পারতেছি। তার মানে আমরা যদি সাম আপ করি, কন্ট্রাক্টে কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো ফুলফিল করতে হবে, করলে আমরা সেটাকে কন্ট্রাক্ট বলতে পারি। এবার যদি আমরা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করতে পারি, সেকেন্ড স্টেপ হলো পারফরমেন্স অব্লিগেশন। সো পারফরমেন্স অব্লিগেশনে যখন আমরা যাব, জি সাইয়দ এনামুল হক, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি।
এটা বলতে যাচ্ছিলাম যে ওরাল যে কন্ট্রাক্টের কথাটা যেটা বললেন স্যার, হুম ওরাল কন্ট্রাক্ট যদি হয় তাহলে কি সেইটার বেসিসে আমরা যদি রেভিনিউ রেকগনিশন করি, হুম হুম। সেই ক্ষেত্রে ওরাল কন্ট্রাক্টে আমরা আসলে কি প্রুফ দেখাবো অডিটকে যে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল, কিংবা তাহলে কি আমি মানে শো করতে পারবো যে ওরাল কন্ট্রাক্টকেই আমি আসলে রেভিনিউ রেকগনাইজ করছি, মানে আচ্ছা, এই। এখানে এখানে যেটা বলা ছিল যে ওরাল কন্ট্রাক্ট হলো আপনার দুই পক্ষ কাজটা পারফর্ম করেছেন কিনা, এটা হচ্ছে মেইন। হ্যাঁ, আপনার সাথে আমার এগ্রিমেন্ট হওয়ার অর্থ এই না যে আপনি আমি এর সাথে সাথে এটা রেভিনিউ রিকগনিশন করব। এখানে আমাদের যে কন্ডিশনগুলো আছে যে আপনি যে পারফরমেন্স যেটা করার কথা ছিল, পারফর্ম যেটা করার কথা ছিল সেটা দুই পক্ষ পারফর্ম করছে কিনা, না হলে এটা ওয়ান সাইডেড হয় না। এ কারণে কিন্তু আমি একটু আগে দেখিয়েছি আগের স্লাইডটাতে যে কন্ট্রাক্ট তখনই মিট করবে যখন এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। যদি না করে তাহলে ওরাল, যদি কোনো কন্ট্রাক্ট হয় ওরাল কন্ট্রাক্টের মধ্যে পাঁচটা যদি ফুলফিল না হয় তাহলে তো আমি এটা রেভিনিউ রিকগনিশন করছি না। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাকি পাঁচটার হইলে তখন আসলে এই জি, কন্ট্রাক্টটায় ভ্যালিডেশন পাবে আর কি। রাইট। কারণ আমি আপনাকে বললাম যে আমাকে পণ্য পাঠাই দিবেন, আপনি পাঠান নাই, তো সেটা তো কন্ট্রাক্ট হবে না কারণ আপনি পারফর্ম করেননি। হুম, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড আমরা যেটা যাই সেটা হলো স্টেপ 2, যেটা সেখানে আছে আমাদের পারফরমেন্স অব্লিগেশনস। আচ্ছা, তো পারফরমেন্স অব্লিগেশন মানে হচ্ছে আপনি কি পারফর্ম করবেন। তো এখানে বলছে কন্ট্রাক্ট ইনসেপশন an entity should assess the goods and service promised in a contract with a customer and should identify as a performance obligation each promised to transfer to the customer। কারণ আমরা জানি যে কোনো রেভিনিউ রিকগনিশন করার সময় আমরা কি করি, আমি হয় প্রোডাক্ট দিব নাইলে সার্ভিস আমি দিব, বিনিময়ে আমি টাকা পাবো। হ্যাঁ, তাহলে এখানে বলছে তাহলে পারফরমেন্সটা কি। তো পারফরমেন্সের জন্য বলছে যে এ গুডস ও সার্ভিস দ্যাট ইজ ডিস্টিংক্ট। আচ্ছা, এখন ডিস্টিং কি, ডিস্টিংকের একটা ডেফিনিশন লাগবে। এটা সেপারেটলি আইডেন্টিফাইবল এবং সেপারেটলি ইউজেবল, অর্থাৎ আপনি যে গুডস বা সার্ভিস যেটাই দিচ্ছেন সেটা আইডেন্টিফাইবল এবং সেটা ইউজেবল, এটা হতে হবে। তো এখানে আপনার একটা গুডস ও সার্ভিস হতে পারে অথবা বান্ডেল অফ গুডস অ্যান্ড সার্ভিস হতে পারে, কিন্তু এটা সেপারেটলি ইউজেবল হবে। বি বলছে অর a series of distinct goods or service that are substantial in the same and that have the same pattern of transfer to the customer। অথবা যদি সিরিজ হয়, ধরেন আমি একটার পর একটা দিতেই থাকবো, না এটাই আমার কন্ট্রাক্ট যে নাম্বার ওয়ান এটা দিব, ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ এটা। ধরেন আপনার সাথে ফ্লোরা কম্পিউটার্সের একটা কন্ট্রাক্ট হলো, সেই কন্ট্রাক্টে বলা হচ্ছে আপনি প্রতি 2 মাস পর পর 4টা করে কম্পিউটার দিতে থাকবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে কন্টিনিউয়াসলি সিরিজ অফ ট্রান্সফার, এটা করতে থাকছেন। যদি এভাবে হয় তাহলে সেটাও কিন্তু একটা পারফরমেন্স অব্লিগেশন, কারণ আপনার সাথে কন্ট্রাক্ট হচ্ছেই যে এইরকম সিরিজের মাধ্যমে দিবেন, একটার পর একটা দিতে থাকবেন। তো ডেফিনেশন বলছে পারফরমেন্স অব্লিগেশনস আর নর্মালি স্পেসিফাইড ইন দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ আপনার সাথে সেটা ওরাল রিটার্ন যেভাবে হোক সেখানে বলাই থাকছে যে আপনি আসলে কি পাচ্ছেন। যেমন আমি আপনার সাথে আমরা যে শুরুতে যে এক্সাম্পল দিয়েছিলাম গাড়ি, তাহলে গাড়িটা কিন্তু আমি পাচ্ছি। তাহলে আপনি যখন গাড়ির জন্য একটা চুক্তি করলেন তখন আপনি কি পাচ্ছেন, আপনার কাস্টমার এর থেকে সাপ্লায়ারের পক্ষ থেকে কি পারফরমেন্স অব্লিগেশন, সাপ্লায়ারের পক্ষ তাকে গাড়িটা দিয়ে দেওয়া। তো এটা অলরেডি কিন্তু ডিসাইডেড আছে। আবার বলছে বাট কুড অলসো ইনক্লুড প্রমিস ইমপ্লাইড বাই অ্যান এন্টিটিস কাস্টমার বিজনেস প্র্যাকটিস, published policies or a specific statement that create valid customer expectation that goods or service will be transferred under a contract। আচ্ছা, আবার এমনও আছে যে ধরেন আপনি কোনো কাচের জিনিস আপনি দিবেন, তাহলে কাচের জিনিস হলে সেখানে কিছু কি থাকে, কোয়েশন থাকে। যেমন আপনি এটাকে একটু আলাদাভাবে দেখবেন, এটা যাতে ভেঙে না যায়, এবং সেটা আপনার সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে ছিল, যে হাইট ওয়েটে ছিল সেভাবে আপনি পাচ্ছেন। এবং এইটা এই এই জিনিসটা কিনতে হলে সেটার যে বৈশিষ্ট্য, ইন্টারনাল যে ইয়েগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো জেনারেলি সব জায়গায় একই রকম থাকে, এই জিনিসগুলো আপনি পাবেন। এইটা সবসময় এমপ্লয়েড না হলেও আপনি পাবেন। তো এইটাও কাইন্ড অফ পারফরমেন্স অব্লিগেশনস। Then performance obligation do not include activities that an entity must undertake to fulfill a contract, but those activities do not transfer a good or service to the customer। হ্যাঁ, যেমন ধরেন আপনাকে বলা হলো একটা বিল্ডিং তৈরি করে দিবেন, এটা হচ্ছে আপনার সাথে কন্ট্রাক্ট। আচ্ছা, এখন এই বিল্ডিং তৈরি করার জন্য আপনার তো অনেক জিনিসপত্র লাগবে।
যেমন আপনার জমি কিনতে হবে, তারপর আপনার ব্রিক্স কিনতে হবে, স্যান্ড কিনতে হবে, বিভিন্ন ম্যাটেরিয়াল কিনতে হবে, আপনার ইঞ্জিনিয়ারের একটা সাপোর্ট লাগবে, আপনার লেআউট লাগবে। এগুলো হচ্ছে সব আপনার ইন্টারনাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই ইন্টারনাল অ্যাপ্রুভাল, এই ইন্টারনাল অ্যাক্টিভিটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, এগুলো কিন্তু পারফরমেন্স অব্লিগেশনের মধ্যে পড়বে না, কারণ এটা কাস্টমারের কাছে দেখার ইস্যু নয় যে আপনি কিভাবে প্রিপেয়ার করেছেন। কাস্টমার আপনার কাছ থেকে বাড়িটাই বুঝে নিবে, এবং সে বাড়ির জন্য আপনাকে যেভাবে সে দিয়েছিল, স্পেসিফিকেশন দিয়েছিল, সে স্পেসিফিকেশন অনুযায়ী, সে কাউন্ট শিট অনুযায়ী কত স্কোয়ার ফিট আপনার থেকে পাওয়ার কথা, সে অনুযায়ী সে কিন্তু আপনার থেকে এটা বুঝে নিবে। সুতরাং এটা বানানোর জন্য আপনার যে ইন্টারনাল অ্যাক্টিভিটি, সেটা পারফরমেন্স অব্লিগেশনের পার্ট নয়। আবার দেখেন, এখানে আমরা যদি গুডস অফ সার্ভিসের মধ্যে যদি যাই, যেমন আপনি একজন ফটোগ্রাফারকে আপনি হায়ার করেছেন আপনার বিয়ের ছবি তোলার জন্য। ঠিক আছে, তাহলে এই হায়ারিং এ ওয়েডিং ফটোগ্রাফার, এইটা হচ্ছে একটা ডিস্টিংক্ট সার্ভিস বা ডিস্টিংক্ট কাজ। তো এই কাজটা কি হবে, এটা একটা পারফরমেন্স অব্লিগেশন, অর্থাৎ ছবি তোলা হচ্ছে তার কাজ। এই জন্য ওকে আনছেন, ওর সাথে কন্ট্রাক্ট হয়েছে, সে ছবি তুলে ছবিগুলো আপনাকে দিবে, এটা ডিস্টিংক্ট, এই ছবিটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, আবার যেমন আছে সিরিজ অফ ডিস্টিংক্ট গুডস এর মধ্যে আরো আছে, যেমন ধরেন মান্থলি রিটেনার সার্ভিস হতে পারে। ধরেন আপনি কারো কাছ থেকে প্রতি মাসেই সার্ভিস নিচ্ছেন, ধরেন ক্লিনিং সার্ভিস, আপনার বাসায় পরিষ্কার করার জন্য একটা ক্লিনিং সার্ভিস কোম্পানিকে দিয়েছেন, সে কন্টিনিউয়াসলি এসে আপনাকে সার্ভিসটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সিরিজে আপনাকে কাজটা করে যাচ্ছে। তো এগুলো হচ্ছে সিরিজ অফ ডিস্টিংক্ট গুডস এন্ড সার্ভিস। এইটা কিন্তু একটা পারফরমেন্স অব্লিগেশন, এটা পারফরমেন্স অব্লিগেশনের পার্টের মধ্যে আসবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রাক্টটা ক্লোজ না করেন। আচ্ছা, এবার আসছে ডিস্টিংক্ট গুডস এন্ড সার্ভিস। এইটা কি? ডিস্টিংক্ট গুডস এন্ড সার্ভিস কাকে বলে? বলছে গুডস ও সার্ভিস ইজ ডিস্টিংক্ট ইফ বোথ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া আর মেট। আচ্ছা, এখানে দুইটা দুইটা 1 and 2 দুইটা ক্রাইটেরিয়া আছে। তো 1 এর মধ্যে বলছে অন ইটস ওন, এটা নিজে ইউজ করা যায়, টুগেদার উইথ আদার রিসোর্স দ্যাট আর রেডিলি অ্যাভেলেবল টু দ্য কাস্টমার। এই প্রোডাক্টটা বা এই ইস্যু, এই সার্ভিসটা আপনি অন্য কোনো রিসোর্সের সাথে ইউজ করতে পারবেন। হ্যাঁ, যেমন আগে আমাদের ইন্টারনেটের জন্য যে ইয়েগুলো ছিল, ইন্টারনেটের একটা একটা ডিভাইস গ্রামীণ ফোন বা অন্য ইয়ারা ইউজ দিত। তো সেগুলো আপনি কখনো ল্যাপটপে ইউজ করেছেন, কখনো আপনি ডেস্কটপে ইউজ করেছেন। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো আপনি অন্য রিসোর্সের সাথে ইউজ করে আপনি কাজ করতে পারছেন। আবার যদি নিজে শুধুমাত্র আপনি এক জায়গায় ইউজ করেন, অর্থাৎ এখন যেমন আমরা সিম দিয়ে ইউজ করতে পারি, তাহলে সে নিজেই ইউজ করতে পারে, মোবাইল দিয়ে আমি এটা ইউজ করতে পারছি, তাহলে সেটা হচ্ছে কাস্টমার বেনিফিটেড হচ্ছে। তার মানে আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস ডিস্টিংক্ট হতে হলে এটা নিজেই ইউজ করা যাবে, বা আপনি এটা ব্যবহার করতে পারবেন, সরাসরি ইউজ করতে পারবেন, বা এটা বিক্রি করে দিতে পারবেন, অথবা এই যে প্রোডাক্ট বা সার্ভিসটা পেয়েছেন সেটা অন্যান্য রিসোর্সের সাথেও ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি যদি বলি যে আপনি বিল্ডিং বানাবেন, তাহলে বিল্ডিং বানানোর জন্য আমি বলছি এখানে ব্রিক্স আছে, এখানে স্যান্ড আছে, হ্যাঁ, এখানে রড আছে। তাহলে ব্রিক্স ইটসেলফ আপনি অন্য জায়গায় ইউজ করতে পারেন, স্যান্ড এটাও আপনি অন্য জায়গায়, তাহলে এটা একসাথে ইউজ করতে। কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কনস্ট্রাকশনের কারণে বা আপনার কন্ট্রাক্টের কারণে শুধুমাত্র ব্রিক্স আপনার কাস্টমারের কাছে কোনো ভ্যালু নেই, শুধুমাত্র স্যান্ড আপনার কাস্টমারের কাছে কোনো ভ্যালু নেই, কারণ আপনার কন্ট্রাক্টটা হচ্ছে বিল্ডিং বানিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আপনি সবগুলো মিলিয়ে যখন বিল্ডিং বানাচ্ছেন, তখন এটা একটা ডিস্টিংক্ট প্রোডাক্ট বা হয়ে গেল যে এটা বিল্ডিং, এটা তখন আপনি দিচ্ছেন। সেকেন্ড ক্রাইটেরিয়া বলছে এন্টিটিস প্রমিস টু ট্রান্সফার দ্য গুডস অর সার্ভিস ইজ সেপারেটলি আইডেন্টিফাইবল ফ্রম আদার প্রমিস ইন দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, তার মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এইটাকে আবার আলাদাভাবে আইডেন্টিফাই করে, যে আমি উদাহরণ দিলাম যে বিল্ডিং এর কথা যেটা বললাম, সেখানে আপনি আলাদাভাবে কিন্তু এই রড বিক্রি করতে পারেন, আলাদাভাবে আপনি ম্যাটেরিয়াল বিক্রি করতে পারেন, আলাদাভাবে সিমেন্ট বিক্রি করতে পারেন, আবার কন্ট্রাক্টের কারণে সব একসাথে আপনাকে দিতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়া দুইটা যদি ফুলফিল করে, তাহলে আপনি এটাকে বলা হবে ডিস্টিংক্ট গুডস অর সার্ভিস। এখন এখানে কোনটা হবে যে নট ডিস্টিংক্ট গুডস অর সার্ভিস, কোনটা হবে না? এখানে বলছে ফ্যাক্টরস দ্যাট ইন্ডিকেট দ্য টু অর মোর প্রমিসেস টু ট্রান্সফার গুডস অর সার্ভিস টু এ কাস্টমার আর নট সেপারেটলি আইডেন্টিফাইবল ইনক্লুড বাট নট লিমিটেড টু, অর্থাৎ এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে। এন্টিটি প্রোভাইড সিগনিফিকেন্ট সার্ভিসেস অফ ইন্টিগ্রেটিং দ্য গুডস অর সার্ভিস উইথ আদার গুডস অর সার্ভিস promised in the contract into a bundle of goods or service that represent the combined output। আচ্ছা, কি ধরনের আছে? ইআরপি লাইসেন্স ধরেন, ইআরপি লাইসেন্স, ইআরপি তো বা এসএপি আমরা সবাই ইউজ করি, তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো মডিউল আছে।
এই মডিউলগুলো যদি সব ইন্টিগ্রেশন না হয় তাহলে কি হবে না, আপনি ওই ইআরপি থেকে কোনো কিছুই পাবেন না। ধরেন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে চাচ্ছেন, তো এখানে সেলস মডিউল আলাদা, ইনভেন্টরি মডিউল আলাদা, ফিক্সড অ্যাসেটের মডিউল আলাদা। হ্যাঁ, তো এই মডিউলগুলো যদি আপনার জেনারেল লেজারের সাথে ইন্টিগ্রেটেড না হয় তাহলে আপনি ওই ইআরপি থেকে কি পাবেন না, আপনার এক্সপেক্টেড রেজাল্টটা পাবেন না। তাহলে যদি এটা আলাদা আলাদা হয়, আলাদা আলাদা আপনি রেজাল্ট নিয়ে তো আপনার লাভ নেই, আপনার তো কনসোলিডেটেড একটা। তাহলে আমি যখন কন্ট্রাক্ট করি আমি বলি ইআরপি দিবেন, সাথে আমার এই মডিউলগুলো দিবেন, তার মানে এটা ইন্টার রিলেটেড এবং এটা ইন্টিগ্রেটেড আছে। তাহলে যদি এই ধরনের কোনো কিছু হয় সেটা কিন্তু ডিস্টিংক্ট গুডসের মধ্যে সব মিলে হবে, সেপারেটলি হবে না। আবার দ্য গুডস অর সার্ভিস সিগনিফিকেন্টলি মডিফাইস অর কাস্টমাইজ আদার গুডস অর সার্ভিস। আবার অনেক ক্ষেত্রে দেখা যাইতে পারে যে আপনি যেই সার্ভিসটা নিচ্ছেন সেটা আপনার জন্য মডিফিকেশনের দরকার। যেমন আপনি ইআরপি নিলেন বা এসএপি নিলেন, এসএপি নিয়ে দেখা গেল সেটার ইনভেন্টরি মডিউল যেটা ইনবিল্ড আছে সেটা আপনার অর্গানাইজেশনে আপনার ইন্ডাস্ট্রির সাথে মিলছে না, তখন আপনি সেটাকে কাস্টমাইজ করেছেন। কাস্টমাইজ করলে সেটাও, কাস্টমাইজ করে যদি আপনার পারপাস সার্ভ হয় তাহলে সেটাও কিন্তু ডিস্টিংক্ট প্রোডাক্টের মধ্যে পড়বে, কারণ এটা শুধুমাত্র আপনি আপনার নিজের কাজের জন্য ইউজ করতে পারবেন। সি বলছে দ্য গুডস অর সার্ভিস আর হাইলি ইন্ডিপেন্ডেন্ট অর হাইলি ইন্টার রিলেটেড। এটা অলরেডি একের মধ্যেও কিছু ছিল, যে এখান থেকে যে সার্ভিসটা পাবেন সেটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, এবং এটা হাইলি ইন্টার রিলেটেড। যেমন মনে করেন আমার কম্পিউটারকে সেভ করার জন্য আমরা কি দিই, অ্যান্টিভাইরাস দিই। তাহলে এই অ্যান্টিভাইরাসে আমাদেরকে যদি প্রতি বছরে বছর এটা আপডেট না করি তাহলে কি হয়, এটা রিস্কটা বেড়ে যায়। ঠিক একই রকম কোনো জায়গায় আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন, কোনো সফটওয়্যার আপনি ইউজ করছেন, বাইরের কোনো সফটওয়্যার ইউজ করছেন সাবস্ক্রিপশন ফি দিয়ে, তো সেটা 1 বছরের জন্য নিছেন। 1 বছর কাজ করার পর আপনি যদি এটা রিনিউয়াল না করেন তাহলে হবে না। আবার দেখবেন যে আগে বা এখনো আছে যে আপডেট করতে হয় ভার্সন, যেমন আমাদের উইন্ডোজগুলো অনেকগুলো ভার্সন আসছে, বা আপনি যদি লাইসেন্স ইউজ না করেন তাহলে দেখবেন পাইরেটেড এগুলো যদি করেন কিছুদিন পর পরই আপনার কম্পিউটার বলে যে আপনার এটা পাইরেটেড ভার্সন, এটা চেঞ্জ করেন, তখন আপনি আবার কি দিয়ে এটাকে আপডেট করে দেন যে আপডেট ভার্সনটা আসছে। তাহলে এগুলো কিন্তু ডিস্টিং, কারণ ওটার কারণে আপনি এটা ইউজ করতে পারছেন। এরপর হচ্ছে প্রমিসড গুডস অর সার্ভিস ইজ নট ডিস্টিংক্ট, an entity should combine that goods or service with other promised goods and service until it identifies a bundle of goods or service that is distinct. যদি সেপারেটলি আপনি আইডেন্টিফাই করতে না পারেন কোনো গুডস অর সার্ভিসকে, তাহলে সেটা অন্য কোনো বান্ডেলের সাথে আপনাকে একত্র করে ওটার থেকে ডিস্টিংটা করে নিতে হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি সে যদি আপনাকে কোনো ধরনের ইয়ে করতে না পারে, সার্ভিস প্রোভাইড করতে না পারে, সেটাকে আমরা কি বলি না, ডিস্টিংক্ট সার্ভিস বলি না। আর ডিস্টিংক্ট সার্ভিস না হলে সেটার পারফরমেন্স অ্যাপ্লিকেশনটা আপনি বের করতে পারবেন না। এখন প্রেজেন্টেশন কিভাবে হবে, তো এই অবস্থাতে যদি প্রেজেন্টেশনে যাই তখন বলছে কন্ট্রাক্ট লাইবিলিটি, কন্ট্রাক্ট অ্যাসেট, কন্ট্রাক্ট রিসিভেবল। আচ্ছা, 3টে জিনিস আছে দেখেন, কন্ট্রাক্ট লাইবিলিটি, কন্ট্রাক্ট অ্যাসেট আর কন্ট্রাক্ট রিসিভেবল। তো কন্ট্রাক্ট লাইবিলিটিতে কি আছে, এন্টিটি অব্লিগেশন টু ট্রান্সফার গুডস অর সার্ভিস টু এ কাস্টমার ফর হুইচ এন্টিটি হ্যাজ রিসিভড কনসিডারেশন ফ্রম কাস্টমার। আচ্ছা, তাহলে আমি যখন আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা যখন আমি ট্রান্সফার করছি, এটার বিনিময়ে আমি কি পাবো, আমি একটা টাকা পাবো। ঠিক আছে, কাস্টমারের কাছ থেকে টাকা পাবো, তাহলে এই টাকাটা এখনো ডিউ। তাহলে ডিউ হলে সেটাকে, অর্থাৎ সে আমাকে টাকা দিচ্ছে না, বাট আমি তাকে আমার অব্লিগেশন ফুলফিল করার জন্য সার্ভিস দিচ্ছি, তখন এটা কন্ট্রাক্ট লাইবিলিটি হিসেবে ট্রিট হবে। A contract might require payment in advance or allow to supplier right to consideration that unconditional before it transfer to goods or service to the customer. যেমন দেখেন অনেক ক্ষেত্রে হয়, অনেক কন্ট্রাক্টের ক্ষেত্রে হয় যে আপনি প্রোডাক্টস ডেলিভারি করার আগে অ্যাডভান্স চান। হ্যাঁ, তো অ্যাডভান্স চাইলে সেটা আমরা কি করি, অ্যাডভান্স আগে সেল যেটাকে বলি অথবা আনআর্নড রেভিনিউ যেটাকে বলি, এইটাই আসলে কন্ট্রাক্ট লাইবিলিটি। অর্থাৎ আপনি এখনো ওই সার্ভিস বা প্রোডাক্টটা ট্রান্সফার করার নাই, কিন্তু আপনি একটা পেমেন্ট রিসিভ করেছেন, তখন সেটা কন্ট্রাক্ট লাইবিলিটি হিসেবে দেখানো হবে। ইন দিস কেস দ্য সাপ্লায়ার প্রেজেন্ট দ্য কন্ট্রাক্ট এজ এ কন্ট্রাক্ট লাইবিলিটি হোয়েন দ্য পেমেন্ট ইজ মেড অর দ্য পেমেন্ট ইজ ডিউ। আচ্ছা, এবার কন্ট্রাক্ট অ্যাসেট কখন হবে, an entity's right to consideration in exchange for goods or service that the entity has transferred to customer when the right is conditioned on something other than passage of time. অনেক সময় হতে পারে অ্যাসেটটা আপনার এরিয়াতে বসে তৈরি করছেন এবং এটা একটা নির্দিষ্ট সময় পরে সেটা ট্রান্সফার করবেন, তাহলে যতদিন পর্যন্ত এটা আপনার কাছে আছে এটা কন্ট্রাক্ট অ্যাসেট হিসেবে থাকবে। খুব সিম্পল উদাহরণ হচ্ছে এই কন্ট্রাক্ট অ্যাসেটের,
যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, ডেভেলপার কোম্পানি, তাহলে এই বিল্ডিং তৈরি করতে আপনার একটা সিগনিফিক্যান্ট সময় লাগবে। এই সিগনিফিক্যান্ট টাইমে আপনি যা খরচ করেছেন সবগুলো কিন্তু এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস নামে আগে দেখাইতেন, এটাকেই বলা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাসেট। আপনি এটা জমাবেন, এটা যখন কমপ্লিট হবে পরবর্তীতে এই কন্ট্রাক্ট অ্যাসেটটাকে আপনি সেল করবেন, সেল করে সেটা তখন রিসিভেবলে চলে যাবে। আচ্ছা, অর্থাৎ যখন আপনি অ্যাসেটটা সেল করে দিচ্ছেন তখন এইটা তখন সেলসের রিসিভেবলের কনভার্ট হবে আর সেলসে আসবে। নর্মালি আমরা তো তাই করি, যখন আমরা কোনো ফ্ল্যাট বিক্রি করি তখন এটা ফ্ল্যাট তৈরি করার সময় যত খরচ সেগুলো ওয়ার্ক ইন প্রোগ্রেসে আমরা কারেন্ট ইয়ের মধ্যে রাখি, ব্যালেন্স শিটে রাখি অ্যাসেট হিসেবে। তো এটা আসলে আমাদের আইএফআরএস এর ভাষায় বলছে যে এটাকে এখন ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে না, এটাকে বলা হয় কন্ট্রাক্ট অ্যাসেট। আপনি রেডি করবেন, সব এক্সপেন্স ওখানে থাকবে, পরে আপনার যত স্কোয়ার ফিট হয়েছে সেই স্কোয়ার ফিট অনুযায়ী এই কস্টটাকে অ্যালোকেট করবেন। তাহলে অ্যালোকেট করার পর এটা যখন সেল করবেন তখন সেলস রিকগনিশন হবে, এক্সপেন্সটাও আস্তে আস্তে আপনার ইয়েতে ট্রান্সফার হবে, পিএনএল এ ট্রান্সফার হবে। আবার যেহেতু সেলসে এটার এগেইনস্টে আপনি টাকা আনবেন, তখন এই কন্ট্রাক্ট অ্যাসেটের এটা অ্যাকাউন্ট কন্ট্রাক্ট রিসিভেবলে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ তখন আপনি টাকা যদি বকেয়া থাকে কাস্টমার থেকে না পান তখন এটা রিসিভেবলে যাবে। তো আমরা নর্মালি কি করি, যখন আমরা লাইবিলিটি হয় সেটাকে আমরা দেখিয়ে রাখি, এখনো আমরা দেখাই অনেক ক্ষেত্রে অ্যাডভান্স ফ্রম কাস্টমার বা আনআর্নড রেভিনিউ হিসেবে দেখাই। আর কন্ট্রাক্ট অ্যাসেট অনেক ক্ষেত্রেই আমরা কন্ট্রাক্ট অ্যাসেট হিসেবেই রাখি। আবার যদি পুরোনো ফরম্যাটে করতে চান, যদিও সেটা আইএফআরএস 15 অ্যালাউ করে না, সেক্ষেত্রে তখন এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস হিসেবে থাকে। তো এখানে একটু পার্থক্য আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস দুইটা কিন্তু দুই জিনিস। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাসেট রাখতে পারবেন না। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস তখনই হবে যখন সেটা আপনি বিক্রি করার জন্য নয়, আপনি ইউজ করার জন্য প্রিপেয়ার করবেন, সেটা হবে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। কিন্তু এখানে যে কন্ট্রাক্ট অ্যাসেটের কথা আমরা বলছি সেই কন্ট্রাক্ট অ্যাসেট আসলে আপনি বিক্রি করার জন্য নিচ্ছেন, এটা কাইন্ড অফ ইনভেন্টরি। আচ্ছা, এখন আমরা যাই কন্ট্রাক্ট কস্ট। তাহলে কন্ট্রাক্ট কস্টটা কি? কস্ট টু অবটেইন এ কন্ট্রাক্ট। আচ্ছা, তো এখানে ইনক্রিমেন্টাল কস্ট অফ অবটেইনিং কন্ট্রাক্ট দ্যাট আর এক্সপেক্টেড টু বি রিকভার্ড ক্যান বি রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাসেট। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কন্ট্রাক্ট করার জন্য কিছু খরচ করেছি, সেগুলো ফিউচারে আমি ক্লায়েন্টের কাছ থেকে পাবো বা আমার কাস্টমারের কাছ থেকে আমি নিতে পারবো, সেটা আপনি কন্ট্রাক্ট কস্টের মধ্যে রাখতে পারবেন। ইনক্রিমেন্টাল কস্ট আর কস্ট ইনকার্ড ইন অবটেইনিং এ কন্ট্রাক্ট দ্যাট উড নট হ্যাভ বিন ইনকার্ড ইফ দ্য কন্ট্রাক্ট ইজ নট অবটেইন। আবার এখানে কিছু কস্ট আছে, এগুলো কি বলে ইনসিডেন্টাল। যেমন আপনি সেলস কমিশন ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সেলস পার্সন বিক্রি করতে না পারে। হ্যাঁ, তখন সেই জিনিসগুলো আসবে না। যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে সেলস কমিশন দিবেন, আর যদি বিক্রি করতে না পারেন তাহলে এটা আসবে না। আচ্ছা, cost to obtain contract that would have been incurred regardless of whether the contract was obtained or not shall be recognized as an expense when incurred, such as cost of preparing and submitting proposal or bid for contract. অনেক সময় দেখা যায় যে আমরা কন্ট্রাক্টের বা প্রপোজাল বা বিড করার জন্য আমরা যে খরচগুলো করে থাকি সেগুলো নর্মালি কন্ট্রাক্ট পাই বা না পাই আমরা সেগুলো কাস্টমারকে চার্জ করতে পারি না। এই ধরনের জিনিসগুলো কন্ট্রাক্ট কস্টের মধ্যে আসবে না, এটা জেনারেল এক্সপেন্স হিসেবে আপনাকে চার্জ করতে হবে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে আপনার এই যে কন্ট্রাক্ট অ্যাসেট হবে বা কন্ট্রাক্ট কস্ট হবে সেটা অ্যামোর্টাইজ করা যায়। আইএফআরএস 9 দিয়ে যেমন এক্সপেক্টেড ক্রেডিট লস মেথডে বা রিসিভেবল গুলো আমরা কি করি, অ্যামোর্টাইজ করি। তো অ্যামোর্টাইজ করলে এটা প্রত্যেকটা রিপোর্টিং ইয়ারে অ্যামোর্টাইজ করতে হবে, অর্থাৎ দেখতে হবে এখান থেকে আসলে কত কি পরিমাণ আপনি রিকভার করতে পারবেন, আর যেটা রিকভার করতে পারবেন না সেটা অ্যামোর্টাইজেশন বা ইম্পেয়ারমেন্ট হিসেবে পিএনএল এ চার্জ করতে পারবেন। দেন বলছে কস্ট টু ফুলফিল এ কন্ট্রাক্ট। এই কিছুক্ষণ আগে আমি বলছিলাম যদি আপনি অ্যাসেটের জন্য কোনো কস্ট করেন সেটা আপনার নিজস্ব অ্যাসেটে যাবে, এটা নর্মাল কন্ট্রাক্টের মধ্যে ঢুকবে না। কন্ট্রাক্টটা হচ্ছে শুধুমাত্র আপনি বিক্রি করার জন্য, আমরা যেহেতু রেভিনিউ নিয়ে কথা বলছি তাহলে সেটা হবে শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে, অন্য কোনো ইয়ের জন্য না। এখন কন্ট্রাক্ট হতে পারে আপনি একটা ইনটেনজিবল অ্যাসেট করবেন, অথবা আপনি কোনো বিল্ডিং কিনবেন, জায়গা কিনছেন, তো এগুলো আইএস 16 দিয়ে অ্যাপ্লাই হয়। তো আইএস 16 দিয়ে যদি অ্যাপ্লাই হয় সেগুলো ওই রেসপেক্টিভ আইএসএ যেভাবে ফলো করতে বলেছে সেভাবে যাবে, সেটা কন্ট্রাক্টের মধ্যে আসবে না। ইফ নট, দে শুড রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাসেট অনলি ইফ দে মেট অল অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া। আচ্ছা, তো যদি এগুলো আইএস 16 আইএস 38 অর্থাৎ কোনো অ্যাসেট ক্রিয়েশনের জন্য না হয়ে থাকে, তখন এই নিচের ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তখন আপনি এটাকে কন্ট্রাক্ট কস্টের মধ্যে আনতে পারবেন। কস্ট রিলেট ডিরেক্টলি টু কন্ট্রাক্ট
দ্যাট ইজ ডিরেক্ট লেবার, ম্যাটেরিয়াল, ওভারহেড অ্যালোকেশন, এগুলো যদি ঠিকমতো থাকে তাহলে সেটা আনতে পারবেন। কস্ট জেনারেটেড অর এনহ্যান্স রিসোর্স এন্টিটি দ্যাট উইল বি ইউজ টু স্যাটিসফাই দ্য পারফরমেন্স অব্লিগেশনস ইন ফিউচার, যে কস্টগুলো করছেন সেটা ফিউচারে পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই করার জন্য আপনি ইউজ করবেন, সেটাও আপনি নিতে পারবেন। কস্ট আর এক্সপেক্টেড টু বি রিকভার্ড, এই এখানে যে কস্টটা আছে সেই কস্টটা আমরা কাস্টমারের কাছ থেকে রিকভার করতে পারবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখেন IS2-তে অর্থাৎ ইনভেন্টরিতে আমরা যখন যাই তখন আমরা দেখি যে আমার যদি সেলিং প্রাইসটা, অর্থাৎ আমরা এনআরভি টেস্ট করি, নেট রিয়েলাইজেবল ভ্যালু, অর্থাৎ মার্কেটে আমি যে কস্টটা রাখছি প্রোডাক্টে সেই কস্টে যদি বিক্রি করতে না পারি তাহলে আমি ইনভেন্টরি রাইট ডাউন করি। এখানেও একই জিনিস, এখানেও বলছে যে কন্ট্রাক্টের মধ্যে যে কস্টগুলো দিবেন সেটা যদি আপনি ফিউচারে রিকগনিশন করতে না পারেন তাহলে সেটাকে কিন্তু রাইট অফ করতে হবে, অর্থাৎ এটা চার্জ আউট করতে হবে। এই জন্য 3 নম্বর কন্ডিশন আপনাকে বলছে কস্ট আর এক্সপেক্টেড টু বি রিকভার্ড। যদি আপনি রিকভার করতে না পারেন এই ধরনের যদি সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে কস্টটা চার্জ করে দিতে হবে, এটা আসলের মধ্যে আর নিতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরে গেলাম যে পারফরমেন্স অব্লিগেশন কয়টা এটা দেখলাম। দেন 3 নম্বরে বলছে ডিটারমাইন দ্য ট্রানজ্যাকশন প্রাইস। তো এখন আমাকে বের করতে হবে আমার ট্রানজ্যাকশন প্রাইসটা কেমন হবে, আমি যেটা বিক্রি করব, তো বিক্রি করলে বা সার্ভিস বা প্রোডাক্ট যেটাই হোক বিক্রি করলে সেটা প্রাইসটা কত, এটা আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে। বলছে the transaction price is the amount of consideration to which an entity expect to be entitled in exchange of for transferring promised goods or services to the customer, excluding amounts collected on behalf of third parties। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা নর্মালি এখানে সেলস ট্যাক্স বা জিএসটি যেগুলো থাকে সেগুলো আমরা এখানে বাদ দিয়ে বাকিটাকে আমরা নিব। আচ্ছা, এখন বলছে দি কনসিডারেশন প্রমিসড ইন দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার মে ইনক্লুড ফিক্সড অ্যামাউন্ট, ভেরিয়েবল অ্যামাউন্ট অর বোথ। এখন এখানে এই জায়গাতে হচ্ছে ক্যালকুলেশনের ইস্যু আর চলে আসে সবসময়, যেটা খুব বেশি এই জিনিসগুলোর কারণে আসলে যে সিক 31 বা ইফ্রিক 13, 15, 18 এগুলো আসছে, এই জিনিসগুলো এইখানেই অ্যাড্রেস করা আছে এই ট্রানজ্যাকশন প্রাইসের ভিতরে। এখানে বলছে আপনি যখন কনসিডারেশন সেট করবেন তখন সেখানে কনসিডারেশন ফিক্সড অ্যামাউন্ট হইতে পারে, ভেরিয়েবল অ্যামাউন্ট হইতে পারে, অথবা বোথ হইতে পারে। আচ্ছা, an entity shall consider terms of the contract and its customary business practice to determine the transaction price. The nature, timing and amount of consideration promised by a customer affect the estimate of the transaction price. দেখেন আমরা আগে পারফরমেন্স অব্লিগেশন গুলো ভাগ করে আসছি, যে সে আমার একটা কন্ট্রাক্টের পরে সেখানে আমার 3টা 4টা হয়তো পারফরমেন্স অব্লিগেশন আছে। এখন এই পারফরমেন্স অব্লিগেশনটা ফুলফিল করার জন্য আমি কত টাকা পাবো সেটাই হচ্ছে ট্রানজ্যাকশন প্রাইস। এবার সেখানে থাকতে পারে ভেরিয়েবল কনসিডারেশন, থাকতে পারে সিগনিফিক্যান্ট ফাইন্যান্সিং কম্পোনেন্ট, থাকতে পারে নন ক্যাশ কনসিডারেশন, থাকতে পারে অথবা কনসিডারেশন পেয়েবল টু কাস্টমার, অর্থাৎ ফিউচার পিরিয়ডে আপনি কাউকে কাস্টমারকে কোনো সার্ভিস প্রদান করতে হতে পারে। তাহলে এই জিনিসগুলো ট্রানজ্যাকশন প্রাইসের মধ্যে কনসিডার করতে হবে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল নিয়ে যাই একটা সামনের দিকে, তাহলে আমার মনে হয় এই 4টা কম্পোনেন্ট বুঝবেন। আচ্ছা, এখানে দেখেন এস্টিমেটিং দ্য ভেরিয়েবল কনসিডারেশন, আপনি একটা ফ্লাইওভার তৈরি করবেন। তো ফ্লাইওভারের মধ্যে কি হচ্ছে, এখানে ফিক্সড অ্যামাউন্ট আছে 100 টাকা। আপনি যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে একটা কমপ্লিশন বোনাস দেওয়া হবে 100 টাকা। আবার আপনি যদি আপনার যে টাইমটা আছে, যে মাইলস্টোন আছে, সে মাইলস্টোন 1, 2, 3, 4, 5 এভাবে আছে, তো আপনি ওই মাইলস্টোনের আগে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি পারফরমেন্স বোনাস পাবেন, সেটা 0 থেকে 100 এতটুকু পর্যন্ত হতে পারে। এখন এইখানেই নর্মালি ভেরিয়েবল কনসিডারেশনটা আছে। তাহলে এখন ফিক্সড অ্যামাউন্ট আপনি পাবেন 100 টাকা, ঠিক আছে, আপনি যখন কমপ্লিট করবেন পাবেন, কিন্তু কমপ্লিশন বোনাস পাবেন কি পাবেন না সেটা ক্যালকুলেশনের বিষয় আছে। পারফরমেন্স বোনাস সেটাও আপনি পাবেন কি পাবেন না সেটা বোঝার ইস্যু আছে। এখন আপনি যদি বলেন যে আমি এটা এখন রেভিনিউ হিসেবে রিকগনিশন করে 100 টাকা রেখে দিব, পরে দেখা গেল আপনি পান নাই, তাহলে আপনি রেভিনিউ ওভার স্টেট করলেন। আবার ধরলেন যে আমি পাবো না, কিন্তু আমি নিলাম যে না আমি পেয়ে গেছি, তখনও রেভিনিউ আন্ডার স্টেট হয়েছে। তো এই জিনিসগুলোকে কনসিডার করার জন্য এখানে IFRS 15-এ এই জিনিসগুলো বলে দেওয়া আছে। তাহলে দেখেন আমরা কিভাবে এস্টিমেট করি। এখানে বলছে ফিক্সড অ্যামাউন্ট, এটা ভেরিয়েবল না, তার মানে এটা আপনি পাবেন, এটা আপনি রেভিনিউতে নিতে পারেন। কমপ্লিশন বোনাস, এটা মোস্ট লাইকলি অ্যামাউন্ট, হ্যাঁ, এটা ফিউচারে হতে পারে। পারফরমেন্স বোনাস, এটা এক্সপেক্টেড ভ্যালু। পারফরমেন্স বোনাস আপনি পাবেন কি পাবেন না সেটা আপনার পাস্ট এক্সপিরিয়েন্সের উপর বেসিস করে আপনি প্রবাবিলিটি দিয়ে ক্যালকুলেশন করে নেবেন।
আমরা পরে আরো একটা অঙ্ক দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে এটা। আচ্ছা, তো ভেরিয়েবল কনসিডারেশনের মধ্যে এক্সাম্পল কি কি আছে? ডিসকাউন্ট। তো অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ডিসকাউন্ট দিই, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, এগুলো দিই। রিবেটস দিই, রিফান্ড করি, প্রাইস কনসেশন দিই, ইনসেন্টিভ দিই, পারফরমেন্স বোনাস দিই, পেনাল্টি করি, কন্টিনজেন্ট পেমেন্ট দিই, এগুলো সব ভেরিয়েবল কনসিডারেশন। So, if the consideration promised in a contract includes variable amount, an entity must estimate the amount of consideration to which it expects to be entitled in the exchange of transferring the promised goods or service to the customer. তাহলে দেখেন, আগে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন দিতাম, তখন কাউকে যদি ডিসকাউন্ট দিই, হ্যাঁ, সেগুলো আমরা কি করতাম? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আমরা দেখাই দিতাম। এখন আইএফআরএস বলছে না, সেটা আপনি ওখানে দেখাতে পারবেন না, সেটা আপনাকে সেলস থেকে মাইনাস করতে হবে। কারণ কি? আপনি সেলস অনেক দেখাইছেন, হয়তো নেটে গিয়ে আপনি ডিসকাউন্টটা দেখালো, আপনার প্রফিটটা ঠিক আছে, কিন্তু আপনার সেলস অনেক হাই করে রাখছেন। আসলে আপনার সেলস এত নয়, আপনার সেলস অনেক কম, কারণ ওই সেলসের মধ্যে আপনি এই ডিসকাউন্ট, রিবেট এগুলো করার কারণে আপনার সেলসের আসলে ভ্যালুটা অনেক কমে গেছে, যেটা আপনি পরে করতেছেন। তাহলে আপনার গ্রস প্রফিট কিন্তু অনেক বেড়ে গেছে। যখন আপনি বিভিন্ন রেশিওগুলো অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন যেহেতু আমরা সেলসের উপর বেসিস করে সবগুলো করি, সেলস অনেক হাই থাকার কারণে বাকি যে আমাদের রেশিওগুলো দেয় সবগুলো হাই হয়ে যায়। এ কারণেই আইএফআরএস বলছে এগুলো কিন্তু ডিরেক্ট সেলস থেকে মাইনাস করবেন, এগুলো কিন্তু ওই ইয়েতে দেখাইতে পারবেন না, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে দেখাইতে পারবেন না। তাহলে এগুলো করার জন্য সিস্টেম বলে দিচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু মেথড, আর একটা বলছে সিঙ্গেল মোস্ট লাইকলি অ্যামাউন্ট। তাহলে এক্সপেক্টেড ভ্যালু মেথড কোনটা? এটা বেসড অন প্রবাবিলিটি অর ওয়েটেড অ্যামাউন্ট উইদিন এ রেঞ্জ। ধরেন আপনার ওয়ারেন্টি প্রভিশন আছে, বা ধরেন সার্ভিস, যেটার কথা আমি শুরুতে বলেছিলাম, আমি গাড়ি কিনেছি, গাড়ির জন্য আমার 3 বছরের সার্ভিস ফ্রি আছে। এখন সবাই তো আপনার কাছে আসবে না, সবাই আপনার কাছে সার্ভিসিং এর জন্য এই 3 বছরের মধ্যে অনেক কেউ আসবে, কেউ আসবে না। তাহলে এইটা কি হবে? এটা পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি নিবেন, নিলে আপনাকে তখন ওই প্রবাবিলিটি মেথডে যেতে হবে। এখন আপনার কোনো ধরনের পাস্ট এক্সপিরিয়েন্স নাই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য আপনাকে এটা এস্টিমেট করে নিতে হবে। তাহলে আমার ধরে নিতে হবে যে হ্যাঁ, এটার জন্য আমার কি পরিমাণ টাকা খরচ হতে পারে, পুরো টাকাটা আমি সিঙ্গেল মোস্ট লাইকলি অ্যামাউন্ট হিসেবে নিব। আচ্ছা, আমরা পরে একটা অঙ্ক করব, তখন দেখবো এটা। The promised consideration can also vary if entity's entitlement to condition is contingent on the occurrence or non-occurrence of future event. কোনো ঘটনা ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। এই যে আমি বললাম যে আমি আফটার সেল সার্ভিস দিব, তো আফটার সেল সার্ভিসে যে আমার গাড়িটা নিয়ে গেছে সে আসতেও পারে, নাও আসতে পারে। যেমন দেখেন, আপনি যখন গ্রামীণ ফোনে মাই জিপিতে ঢুকেন, সে মাই জিপিতে যখন ডাটা কিনেন, ডাটা কেনার পরে সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। এখন আপনি চাইলে সেই পয়েন্টগুলো রিডিম করে সেটা দিয়ে আপনি টক টাইম বা আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন। এখন এই পয়েন্টগুলো আপনি ইউজ করবেন কি করবেন না সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি আপনাকে অফার দিয়েছি, এটা করতে পারেন। এই কারণে এখানে এই এস্টিমেশনের প্রশ্নগুলো আছে, এগুলো সব ভেরিয়েবল কনসিডারেশন। অনেক সময় দেখা যায় আপনি জানেনও না যে এটা এক্সপায়ারি হয়ে গেছে, তখন এটা আপনি আর চাইলেও এটা ইউজ করতে পারছেন না, তাহলে ওই জায়গাতে একটা কন্টিনজেন্ট সবসময় থেকেই যায়। ফর এক্সাম্পল, a product was sold with the right to return or fixed amount is promised as a performance bonus on achievement of a specific milestone, একই অবস্থা। তো এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে সেটাও একই রকম, যে আপনি একটা স্পেসিফিক মাইলস্টোন যদি অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনাকে পারফরমেন্স বোনাস আপনি পাবেন। তাহলে এখন পারবেন কি পারবেন না সেটা তো কাজ করার পরে বোঝা যাবে। তাহলে আমি এখন বসে কি করব? তাহলে এখন আমি 100 জনের যদি কাজ করে থাকি, 100 জনের মধ্যে আসার সম্ভাবনা কতটুকু সেটা দিয়ে আমি এটা কনসিডার করতে পারি, এবং সেই অনুযায়ী আমি ট্রানজ্যাকশন প্রাইসটা ডিটারমাইন করব, যেখানে কত টাকা আমার টোটাল ট্রানজ্যাকশন প্রাইস থেকে এটা বাদ দিয়ে রাখতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখেন, EHL entered into a contract with Mr. Rafiq to build a shopping complex for Mr. Rafiq, at an agreed price of টাকা say 10 lakh. The project need to be completed within 31st December 2018. EHL will be entitled to a performance bonus of টাকা 5 lakh should they finish on time, otherwise 10% bonus will be deducted per week of the delay. তাহলে খুব সিম্পল, 10 লাখ টাকা হচ্ছে আমার প্রাইস, 5 লাখ টাকা পারফরমেন্স বোনাস পাবেন। যদি আপনি টাইমলি কমপ্লিট করতে না পারেন, তাহলে 10% বোনাস ডিডাক্ট করা হবে আপনার এখান থেকে। আচ্ছা, এই কোম্পানির পাস্ট এক্সপিরিয়েন্স বলছে 60% অন টাইমে হয়, 30% 1 সপ্তাহ লেট হয়, এবং 10% 2 উইকস লেট হয়। তাহলে এখন আমি যদি প্রবাবিলিটি ওয়েট মেথডে ভেরিয়েবল কনসিডারেশন করতে যাই, তাহলে দেখেন 5 লাখ ইন্টু 60%, কারণ 60% অন টাইমে হয়, তাহলে 3 লাখ টাকা আসবে।
যেহেতু 10% বোনাস ডিডাক্ট হবে আপনি টাইমলি করতে না পারলে, তাহলে কি হচ্ছে আপনার 5 লাখের উপরে 10% মিনস 50,000, 50,000 আমরা বাদ দিলে 4,50,000, 4,50,000 ইন্টু 30% এক সপ্তাহ লেট, তাহলে পাচ্ছেন কত 1,35,000। আর আরো 50,000 যদি বাদ দিই 2 উইকস, তাহলে এটা 4 লাখ পাবেন। তাহলে 4 লাখে হওয়ার সম্ভাবনা কত 10%, তার মানে 40,000 টাকা। তাহলে টোটাল এস্টিমেটেড রেভিনিউ কত হবে 14,75,000। তাহলে আপনি যদি ভেরিয়েবল কনসিডারেশনটা করেন তাহলে এখানে আপনি রেভিনিউ কিন্তু 15 লাখ টাকা রিকগনিশন করতে পারবেন না, সেখানে রেভিনিউ রিকগনিশন করবেন 14,75,000। কিন্তু আপনার যদি এই প্রবাবিলিটির এক্সপিরিয়েন্স না থাকে বা এই ধরনের ডাটা না থাকে, তখন আপনি যদি মোস্ট লাইকলি আউটকামে যান তখন আপনি 15 লাখই আপনি রেভিনিউ হিসাবে রিকগনিশন করবেন। তাহলে সেখানে চান্স থাকছে কত 60% চান্স হচ্ছে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। তাহলে বাকি 40% কিন্তু আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে এই 40%-এর জন্য রেভিনিউ কিন্তু ওভার স্টেটেড হইতে পারে। আমার মনে হয় ভেরিয়েবল কনসিডারেশনটা বুঝতে পারছেন যেটা কিভাবে করে। তো এখানে কিছু অ্যাডিশনাল কনসিডারেশন আছে। তো এটা হচ্ছে সেল উইথ রাইট রিটার্ন। অনেক ক্ষেত্রে কাস্টমারের সাথে কন্ট্রাক্ট থাকে যে আমি বিক্রি করলাম কিন্তু সেটা রিটার্ন আসারও সম্ভাবনা আছে। তো রিটার্ন আসার সম্ভাবনা যদি থাকে, তখনও রেভিনিউটা পুরোটা রিকগনিশন করতে গেলে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা, তো সেখানেও আমরা দুইটা নিতে পারি, এক্সপেক্টেড ভ্যালু মেথড অথবা সিঙ্গেল মোস্ট লাইকলি অ্যামাউন্ট। অর্থাৎ একটু আগে যেভাবে দেখাইছি সেভাবে এটা করতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি হয়, আমার পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যা বিক্রি করছি তার মধ্যে কত ফেরত আসছে গত 3 বছর বা গত 5 বছরে আমার ট্রেন্ড কিরকম, সেটার উপর বেসিস করে আমি এই প্রবাবিলিটি নিয়ে আমি কি করতে পারি, এক্সপেক্টেড ভ্যালু মেথডে আমি সেটা লাইবিলিটিতে রিফান্ড লাইবিলিটি ক্রিয়েট করে রাখতে পারি, যাতে পরবর্তীতে এটা যদি আসে তাহলে আমি ওই রিফান্ড লাইবিলিটি দিয়ে এটা অ্যাডজাস্ট করে দিব। যেমন মনে করেন আমার 100টা প্রোডাক্ট আছে, দামও 100 টাকা। তো আমার পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে 3টা প্রোডাক্ট ফেরত আসবে। তাহলে আমি এখন কি করব, আমি 97টা প্রোডাক্ট বিক্রি করব। তাহলে 97টা প্রোডাক্ট ইন্টু 100, 9,700। হ্যাঁ, আর 300 টাকা এটা রিফান্ড হবে। যেহেতু আমার প্রবাবিলিটি বলছে রিফান্ড, তাহলে আপনি রেভিনিউ এখন রিকগনিশন করে রাখবেন কত 9,700। আর 3,300 টাকা আপনি কোথায় রাখবেন, লাইবিলিটি পাশে রাখবেন, এটা রিফান্ড লাইবিলিটি। যদি ফেরত আসে তাহলে এই প্রোডাক্টটা ফেরত আসলে লাইবিলিটি দিয়ে অ্যাডজাস্ট করবেন 3 লাখ 3 ইন্টু 100, 300 টাকা এটা অ্যাডজাস্ট করবেন। আর যদি এটা ফেরত না আসে আপনি পরবর্তীতে এটাকে আবার রেভিনিউতে ট্রান্সফার করে দিবেন। আচ্ছা, এখন এখানে আরেকটা অ্যাসেটও আছে। আপনার যে প্রোডাক্টটা রিফান্ড আসছে সেটা আপনি যদি ইনভেন্টরিতে না নেন সেটা হয়তো স্ক্র্যাপ হিসেবে সেল করতে পারেন। সেল করলে সেটার একটা অ্যাসেটও হবে, তখন ওই স্ক্র্যাপের ভ্যালুটাও আপনি অ্যাসেট হিসেবে রিকগনিশন করতে পারেন যদি সিগনিফিকেন্ট হয়। আদারওয়াইজ সেটা নর্মাল আদার ইনকাম এগুলো দিয়ে আমরা নর্মালি দেখি। তো সুতরাং এগুলো কিন্তু সব ভেরিয়েবল কনসিডারেশনের পার্ট, সেল উইথ এ রাইট অফ রিটার্ন। দেন সেটেলমেন্ট ডিসকাউন্ট, সেটেলমেন্ট ডিসকাউন্টও হইতে পারে। তাহলে যেমন আমরা যখন বিক্রি করি তখন দেখা যায় যে তাদেরকে আমরা ডিসকাউন্ট দিই, যে যদি ইফ কাস্টমার ডাজ নট পে আর্লি অ্যাজ এক্সপেক্টেড। হ্যাঁ, যেমন আমাদের যখন আমরা বাকিতে বিক্রি করি আমাদের একটা ক্রেডিট টার্ম থাকে 30 দিন, 40 দিন, 50 দিন বা 60 দিনের একটা ক্রেডিট টার্ম থাকে। তো অনেক সময় দেখা যায় টাকা বেশি কালেকশন করার জন্য সেখানে ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, আপনি যদি 15 দিনে করতে পারেন তাহলে আমি আপনাকে একটা এডিশনাল ডিসকাউন্ট দিব। হ্যাঁ, যদি এরকম এগ্রিমেন্টে হয় তখন কি হবে, তাহলে যদি দেখা যায় যে কাস্টমার ডাজ নট পে অ্যাজ আর্লি অ্যাজ এক্সপেক্টেড, যদি এরকম হয় তাহলে আমি কি করি, ফুল অ্যামাউন্টটা নর্মালি রেকর্ড করি। অর্থাৎ তখন আমি ডাইরেক্ট পুরো অ্যামাউন্টটাকে রেভিনিউ হিসেবে রিকগনিশন করে নিই। যদি ইফ কাস্টমার পেজ আর্লি অ্যান্ড ইজ এন্টাইটেল টু ডিসকাউন্ট, তাহলে আমার যে ডিসকাউন্টের স্কিম আছে সেই স্কিম সে যদি অ্যাগ্রি করে এবং সে যদি আর্লি পে করে তাহলে তাকে আমি ডিসকাউন্টটা দিব। এই যে কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে তখন এই যে ডিসকাউন্ট সেটা আপনি তখন আর ইয়েতে লিখতে পারবেন না, কোথায় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স তখন লিখতে পারবেন না, তখন সেটা ডিরেক্টলি সেলস থেকে মাইনাস করেই লিখতে হবে ডিসকাউন্টটা, কারণ এটা আপনি বিক্রি করার সময়ই তার সাথে এগ্রি করছেন যে এই টাকাটা কম দিবে। এরপর বলছে রেকর্ড দ্য রেভিনিউ ফর রিডিউসড অ্যামাউন্ট, অর্থাৎ নেট অফ ডিসকাউন্ট। দেখবেন আমাদের যে ডিসক্লোজার গুলো থাকে অ্যাকাউন্টসে রেভিনিউর জন্য, সেখানে এগুলো বলাই থাকে নেট অফ ডিসকাউন্ট। তাহলে আপনি নেট বা গ্রস, তো নর্মালি গ্রস করা ভালো, গ্রস করে সেখান থেকে ডিসকাউন্টটা বাদ দিলে এটা মোর কি হয়, ভিজিবল হয় যে আমি কি পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি টোটাল সেলসের উপর, সেটা বোঝা যায়। আর নেট করে হলে সেটা আসলে আপনি ইন্টারনাল ডকুমেন্ট থেকে বোঝেন বা এটা পাবলিকলি অ্যাভেলেবল থাকে না।
আচ্ছা, তারপরে যদি আমি যাই ফাইন্যান্সিং কম্পোনেন্টের হতে হলে কিছু, যেমন এই ফাইন্যান্সিং কম্পোনেন্টটা আমরা সবচেয়ে বেশি দেখি জেনারেল প্র্যাকটিসের মধ্যে, সেটা হলো যখন হায়ার পারচেজে আপনি কোনো প্রোডাক্ট কিনেন। তো হায়ার পারচেজে যদি হয়, সেখানে দেখবেন যে একটা সিগনিফিক্যান্ট টাইমে আপনাকে ইনস্টলমেন্টগুলো পেমেন্ট করতে হয়। তো আপনি যদি ক্যাশ প্রাইসে নেন, সেটার দাম একরকম, একটু কম। আবার যদি আপনি এই যে ইনস্টলমেন্ট বেসিসে নেন, তখন এটার প্রাইসটা একটু বেশি হয়। এই ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটার কারণে এখানে একটা ফাইন্যান্সিং কম্পোনেন্ট থাকে, অর্থাৎ সেখানে তখন ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। আবার যেমন দেখবেন এখন আইএফআরএস 16 আসছে, এই আইএফআরএস 16-এর ক্ষেত্রে দেখবেন আমরা একই ধরনের কাজটা করি, যে র্যান্টটা আমরা বাড়িওয়ালাকে দিব, সেই র্যান্টটাকে যত বছরের জন্য এগ্রিমেন্ট, সেটাকে ডিসকাউন্ট রেট দিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করি। প্রেজেন্ট ভ্যালু বের করে সেটা অ্যাসেট এবং লাইবিলিটি ক্রিয়েট করে সেখানে দেখাই, বছরে প্রতি বছর বছর আমরা ডেপ্রিসিয়েশনগুলো চার্জ করি, আর লাইবিলিটি যেটা, সেটার উপরে আমরা ইন্টারেস্ট চার্জ করি। আলটিমেটলি ডেপ্রিসিয়েশন, লাইবিলিটি এবং যদি মডিফিকেশন থাকে, এগুলো সব যোগ বিয়োগ করলে আলটিমেটলি আসবে এখানে র্যান্টাই। হ্যাঁ, তো আইএফআরএস 15-এর মধ্যে বলছে যে যদি কোনো কন্ট্রাক্ট 1 বছরের বেশি সময় ধরে চলে এবং আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে সেখানে এই ফাইন্যান্সিং কম্পোনেন্টের একটা উপস্থিতি থাকে। সেক্ষেত্রে ফাইন্যান্সিং কম্পোনেন্টটাও আপনাকে কনসিডার করতে হবে। তো এখানে অ্যাসেসমেন্ট করার জন্য কি আছে, ডিফারেন্স বিটুইন দ্য ট্রানজ্যাকশন প্রাইস অ্যান্ড ক্যাশ সেলিং প্রাইস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, অর্থাৎ আপনি ক্যাশে যদি হয় কত হতো, আর আর যদি ক্যাশ না হয় কত হবে, ডিফারেন্সটা নেই। আর উপরে যেটা বলা আছে দেখেন, যে পেমেন্ট ইন অ্যাডভান্স, আপনি টাকাটা আগে পেয়ে গেছেন, কিন্তু আপনি পারফর্ম করতেছেন 12 মাস পরে, তা এইটা হতে পারে, অথবা পেমেন্টটা পরে হতে পারে, তখন ইন্টারেস্ট ইনকামটা আমরা এরিয়ার হিসেবে এখানে দেখাই। Combined effect on the length of time between payment and performance and prevailing interest rate and other reason of payment terms. নর্মালি এখানে যে ইন্টারেস্ট রেট, সেটা নর্মাল ব্যাংকিং রেট নিয়ে আমরা করি, বা ফাইন্যান্সিং রেট নিয়ে আমরা করি। আচ্ছা, তো সিগনিফিক্যান্ট ফাইন্যান্সিং কম্পোনেন্ট যদি থাকে, if timing payment agreed by the parties to the contract provide other customer or entity with significant benefit or financing the transfer of goods or service, transaction price is adjusted to reflecting financing component of contract. ধরেন আপনাকে এখন সব খরচ করতে হচ্ছে, করে আপনি প্রোডাক্টটা বানাবেন, বানানোর পরে 1 থেকে 1.5 বছর পরে গিয়ে তাকে সে টাকাটা আপনাকে দিবে, তাহলে ডেফিনেটলি এখন যদি 100 টাকা যেটা খরচ করছেন, 8 থেকে 2 বছর পরে বা 1 বছর পরে গিয়ে 100 টাকার ভ্যালু 100 টাকা থাকবে না। এই কারণে এখানে নর্মালি ফাইন্যান্সিং ইয়েগুলো আছে, ফাইন্যান্সিং কম্পোনেন্টগুলো এখানে কনসিডার করা হয়, যেহেতু আমরা জানি টাইম ভ্যালু অফ মানি একটা ইস্যু আছে, এই টাইম ভ্যালু অফ মানির কারণে এটা হয়। আর এই ধরনের সার্ভিসগুলো নর্মালি 1 বছরের কম যদি হয়, তাহলে সেটাকে কিন্তু এই ফাইন্যান্সিং কম্পোনেন্ট আপনি কনসিডার করতে পারবেন না। এখানে বলছে an entity shall consider all relevant facts and circumstances in assessing whether a contract contains financing component and whether that financing component is significant to the contract, include both of the following. কি আছে, the difference between the amount of promised consideration and cash selling price, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি। The combined effect of both of the following: expected length of time between when entity transfer the promised goods and service to customer and when customer pay those গুডস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ আপনার ল্যান্ডটা কেমন, এটা আপনাকে দেখতে হবে। এটা না দেখলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তারপর প্রিভেলিং ইন্টারেস্ট রেট, আপনি যখন এটা কনসিডার করবেন, তখন ইন্টারেস্ট রেটটা এখানে বিবেচনা করা হবে, যে কারেন্ট মার্কেটে আমার কত ইন্টারেস্ট রেট আছে সেটা। আচ্ছা, ফাইন্যান্সিং কম্পোনেন্ট কখন এক্সিস্ট করবে না, যখন টাইমিং ডিফারেন্স এটা 1 বছরের চাইতে কম হবে, অথবা যদি কনসিডারেশন ইজ ভেরিয়েবল অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ টাইমিং কনসিডারেশন ইজ বেসড অন ফ্যাক্টর আউটসাইড দ্য কন্ট্রোল অফ পার্টিস। যদি এমন কোনো ইয়ে হয় যেটা পার্টিগুলো, অর্থাৎ যারা এখানে এই কন্ট্রাক্টের মধ্যে ছিল, তাদের কন্ট্রোলের বাইরে। আরেকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কনসিডারেশন অফ ক্যাশ সেলিং প্রাইস অ্যারাইজ ফর আদার নন ফাইন্যান্সিং, যেমন পারফরম্যান্স প্রোটেকশন। অনেক সময় হয় যে আমরা কি বলে রিটেনশন মানে রাখি, যে কারণ ফিউচারে আপনি যে কাজটা করেছেন সেটা যদি ফল্টে হয়, যাতে ওটা রিকভার করা যায়, সেটার জন্য রাখি। এই ধরনের জিনিস কিন্তু এই ধরনের টাকা যদি কেটে রাখে, সেটাও ফাইন্যান্সিং কম্পোনেন্টের পার্ট নয়। নন ক্যাশ কনসিডারেশন, নন ক্যাশ কনসিডারেশন ওই যে সার্ভিস বেনিফিটটা, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে যেখানে আপনাকে সার্ভিস দিতে হবে কিন্তু, বা গুডস দিতে হবে, সেটার কোনো টাকা আপনি পাবেন না। হতে পারে এটা একটার সাথে একটা গিফট বা ফ্রি। তো এই জিনিসগুলো আমার কন্ট্রাক্টের মধ্যে আছে, আপনাকে দিতে হবে। তো এই যে এইটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন গুডস অ্যান্ড সার্ভিসের ভিতরেই থাকবে। এটা হচ্ছে নন ক্যাশ
ট্রানজ্যাকশন, তাহলে নন ক্যাশ কনসিডারেশন হলেও এটা যদি ফিউচারে দিতে হয় তাহলে সেটারও একটা কনসিডারেশন আপনাকে নিতে হবে। যেমন আমি এই যে মাইজিপির কথা বললাম, অথবা স্বপ্ন থেকে যদি আপনি বাজার করেন তখন দেখবেন সেখানে আপনাকে কিছু দিচ্ছে, পয়েন্ট দিচ্ছে, সেই পয়েন্টগুলো আপনি ফিউচারে রিডিম করতে পারবেন। এটার জন্য আপনি কিন্তু আপনাকে স্বপ্ন বা মাইজিপি কোনো ধরনের চার্জ করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো কাইন্ড অফ নন ক্যাশ কনসিডারেশন, এগুলো তখন আমার ট্রানজ্যাকশন প্রাইস ডিটারমিনেশন করার সময় নিতে হবে, কারণ এটা কাইন্ড অফ পারফরমেন্স অ্যাপ্রাইজালের একটা পার্ট। আরেকটা আছে কনসিডারেশন পেয়েবল টু এ কাস্টমার। তাহলে এই জিনিসগুলো ফিউচারে আমরা দিই, তাহলে কি হবে, কনসিডারেশন পেইড ফিউচার ভ্যালু অফ গুডস, অর্থাৎ ফিউচারে যদি আপনি কোনো কাজ করেন বা বা ফিউচারে আপনাকে দিতে হবে, হ্যাঁ, তখন এটাও আমার কাস্টমারের জন্য ভবিষ্যতে পেমেন্ট করতে হবে, সেগুলো আমাকে ট্রানজ্যাকশন প্রাইস কনসিডার করার সময় বিবেচনায় আনতে হবে। আচ্ছা, এরপর আমাদের 4 নম্বর স্টেপে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালোকেট দ্য ট্রানজ্যাকশন প্রাইস ইনটু পারফরম্যান্স অব্লিগেশন। তো আমরা তো পারফরমেন্স অব্লিগেশন একটা, দুইটা, তিনটা যে কন্ট্রাক্টে যেমন আছে সেটা করছি, করার পর ট্রানজ্যাকশন প্রাইসও সেট করছি। এখন এই ট্রানজ্যাকশন প্রাইসটা তাদের মধ্যে অ্যালোকেট করতে হবে। তো অ্যালোকেট করার জন্য বলছে যে যদি স্ট্যান্ড অ্যালোন সেলিং প্রাইস একটাই পাওয়া যায় অফ ইচ পারফরমেন্স অব্লিগেশন ইজ ডাইরেক্টলি অবজারভেবল অর নট, অর্থাৎ যদি আপনি প্রত্যেকটা পারফরমেন্সের জন্য সেপারেটলি যদি আপনি অবজারভেবল প্রাইস পান তাহলে কি করবেন, না পেলে কি করবেন। যদি ইয়েস হয় তাহলে বলছে allocate transaction price to each PO based on the standalone selling price of each PO. PO মানে performance obligation. Standalone selling price should be determined at contract inception and represent the price at which entity would sell good or service separately to the customer. মানে এটা আপনার সাথে কন্ট্রাক্টই বলা আছে। আচ্ছা, যদি আলাদা করে বলা না থাকে তখন আমি কি করব, তখন বলছে সেটা নো যদি হয় তখন সেখানে আমরা মার্কেট কন্ডিশন, এন্টিটি স্পেসিফিক ফ্যাক্টর, ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার, ক্লাস অফ কাস্টমার, এগুলো কনসিডারেশন করে আমরা এই ট্রানজ্যাকশন প্রাইস অ্যালোকেট করতে হবে। আচ্ছা, তো এখানে আরো অনেকগুলো মেথড আছে, আমরা একটু যাই নিচে। এখানে যেমন মার্কেট অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ আছে, তো সেখানে মার্কেট ভ্যালু, মার্কেটে এই প্রোডাক্টের ইয়েটা কত, দামটা কত, বা সার্ভিসগুলো কি দামে বিক্রি করা হয় সেটার বেসিসে অ্যালোকেট করা হবে। আবার এই প্রাইসটা এস্টিমেট করা হয় যে কাস্টমার এই মার্কেটে কত টাকা দিতে চায়। যেমন ধরেন আপনি ভিভো থেকে একটা মোবাইল ফোন কিনছেন, তো এটা আর কেনার পরে এখন কি হচ্ছে, সেটা এখন রিপেয়ার করতে হবে। তাহলে রিপেয়ার করার জন্য কি পরিমাণ টাকা লাগতে পারে সেটা যখন ভিভো কোম্পানি চিন্তা করবে তখন সে কিন্তু মার্কেট অ্যাসেসমেন্ট করে দেখবে যে এই প্রোডাক্টগুলো কেমন চলছে এবং এগুলো যদি আমি নিজে করি কেমন হয়, বাজারে এই এই ইয়ের জন্য, রিপেয়ারিং এর জন্য কি পরিমাণ খরচ হয়, সেটার বেসিসে সে ক্যালকুলেশন করবে যদি তার কাছে এটা সেপারেটলি আইডেন্টিফাই করা না থাকে। অথবা সে যদি কোনো থার্ড পার্টিকে এটা দিয়ে দেয় যে আমার কাস্টমারদের যত ধরনের রিপেয়ারিং আছে এটা তুমি করবা, তাহলে তাকে কত টাকা দিতে হবে সেটা যদি স্পেসিফিক কন্ট্রাক্টে না থাকে এই মার্কেট অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ দিয়ে যেতে হবে। এক্সপেক্টেড কস্ট প্লাস মার্কআপ, তাহলে সেটাও হইতে পারে। যদি দেখা যায় এখানে অনেকগুলো পারফরমেন্স অব্লিগেশন আছে, এগুলো কোনোটাই আলাদা করে বলা নাই, তখন আপনার মেইন প্রোডাক্টের জন্য কস্ট কত, মার্কআপ কত, এটা নিয়ে বাকিটা বাকি পারফরমেন্স ইয়েগুলো পারফরমেন্স অব্লিগেশনের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। আর উপরে দুইটা যদি কোনোটাই পাওয়া না যায় তখন রেসিডুয়াল অ্যাপ্রোচ না। তো রেসিডুয়াল অ্যাপ্রোচ খুব কম ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ এগুলো নর্মালি সেলিং প্রাইস হাইলি ভেরিয়েবল থাকে, সেলিং প্রাইসটা অনেক ক্ষেত্রে আনসার্টেন থাকে, এগুলোর ক্ষেত্রে রেসিডুয়াল অ্যাপ্রোচ ইউজ করা হয়, এটা খুব রেয়ার। নর্মালি উপরে দুইটা ইউজ করা হয়, মার্কেট অ্যাসেসমেন্ট আর কস্ট প্লাস মার্কআপ। আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল আছে, যেমন 2 বছরের একটা কন্ট্রাক্ট, তো এখানে দাম হচ্ছে এটা কত, 650, এটা ফোন দিবে সাথে ডাটা, কলস বা টেক্সট ফোন দিবে। আচ্ছা, তো এখানে এই ফোন যদি আপনি সেপারেটলি বিক্রি করেন শুধু ফোনের দাম পড়বে 350 টাকা, আর 2 বছরে এটার প্ল্যান হচ্ছে 15 টাকা করে পার মান্থ, তার মানে 360 টাকা। আচ্ছা, এখন এখানে স্ট্যান্ডালোন সেলিং প্রাইস আপনি কেমনে বের করবেন, এখানে বলছে অবজারভেবল প্রাইস অ্যাডজাস্টেড মার্কেট কস্ট প্লাস একটা হলো রিসিউডাল, মানে এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসছি। তাহলে এখন দেখি কি হয়। এখানে অবজারভেবল প্রাইস আমার এখানে আছে, কারণ মার্কেটে আমি দেখতে পাচ্ছি যে এই ফোনটা 350 টাকা দিয়ে আলাদাভাবে পাওয়া যায়। আচ্ছা, আবার ডাটা যেটা, সেই ডাটাটাও আমি কিন্তু আলাদাভাবে কিনতে পাই, সেটা হচ্ছে 15 টাকা করে পার মান্থে, তার মানে 360 টাকা। তাহলে আপনি এখন একটা কন্ট্রাক্টের আন্ডারে দুইটা দিচ্ছেন 650 টাকা দিয়ে, তাহলে আমি যখন এটা ট্রানজ্যাকশন প্রাইস দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করতে যাব 2 বছরের জন্য,
কারণ এটা ওয়ান টাইম, এটা আবার 2 বছরের। তখন আমার কিভাবে হবে, কার দাম কত হবে, বা এই প্রাইসটা কিভাবে অ্যালোকেশন করব, এটার ফর্মুলাটা হচ্ছে ট্রানজ্যাকশন প্রাইস অ্যালোকেটেড টু ফোন। তো ফোনের জন্য আমি কিভাবে দিব, 650 ছিল আমার টোটাল কন্ট্রাক্ট প্রাইস, আর শুধু ফোনের দাম 350। আর এটা যদি আমি সেপারেটলি আলাদা আলাদা করে নিতাম তাহলে আমার আসতো 710, মিনস 360 প্লাস 350, 710। তাহলে এই ক্যালকুলেশন করলে এখানে আমার ফোনের দাম আসে 320, আর আমার প্ল্যানের দাম আসবে 330। আলটিমেটলি কত হলো, 650। তার মানে আপনার দুইটা পারফরমেন্স অব্লিগেশন এখানে আছে, এই দুইটা পারফরমেন্স অব্লিগেশনে আপনার ট্রানজেকশন প্রাইসটা অ্যালোকেট করলেন, যে আমার এখানে 320 আর এখানে 330। এইভাবেই ট্রানজেকশনটা অ্যালোকেট করা হয়। অ্যালোকেট ট্রানজেকশন প্রাইস টু ইচ পারফরমেন্স অব্লিগেশনের মধ্যে এখানে অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট থাকতে পারে। হ্যাঁ, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টটা আমরা স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি গ্রস নিয়ে ধরেন এখন 650, পরে বলা হলো না আমি একটা ভলিউম ডিসকাউন্ট দিব, তাহলে তখন এই 650 থেকে ভলিউম ডিসকাউন্টটা তখন বাদ দিয়ে দিতে হয়। The entities shall allocate discount proportionately to all performance obligation in the contract on the basis of relative standalone selling price। যদি গ্রস হয় অর্থাৎ টোটাল সেলসের উপর আমি দিই, তাহলে এটা প্রপোর্শনাটলি, যদি আপনি 3টা 4টা প্রোডাক্ট বিক্রি করে থাকেন তাহলে এটা প্রপোর্শনাটলি ওয়েট করে বাদ দিয়ে দিবেন। কিন্তু যদি কোনো ডিসকাউন্ট শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর আসে, তখন সেক্ষেত্রে প্রপোর্শনাটলি আপনি বাদ দিতে পারবেন না, তখন ওই স্পেসিফিক ওই প্রোডাক্ট থেকেই বাদ দিতে হবে। ভেরিয়েবল কনসিডারেশনের ক্ষেত্রেও সেম, যদি কোনো ভেরিয়েবল কনসিডারেশন গ্রসে দেওয়া হয় তাহলে প্রপোর্শনাটলি নেবেন, কিন্তু যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা স্পেসিফিক সার্ভিসের উপর হয় তখন সেটার প্রপোর্শনাটলি ডিস্ট্রিবিউট করতে পারবেন না, ওইটা স্পেসিফিক প্রোডাক্টের মধ্যেই দিতে হবে। 5 নম্বর স্টেপ আসছে আমার, সেটা হলো রেভিনিউ রিকগনিশন। অর্থাৎ আমাদের লাস্ট স্টেপ হচ্ছে রেভিনিউ রিকগনিশন করা। তো যখন পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হয়, অর্থাৎ আমার কন্ট্রোলটা বায়ারের কাছে, কাস্টমারের কাছে আমি যখন ট্রান্সফার করে দিই, তখন এখন আমার সময় চলে আসছে রেভিনিউ রিকগনিশন করব। তো রেভিনিউ রিকগনিশন করার সময় এখানে দুইটা কাজ আছে, একটা হলো ওভার দ্য টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। ওভার দ্য টাইম হচ্ছে এটা আমরা একটা নির্দিষ্ট সময় ধরে অ্যাসেটটা করতে থাকি, যেমন কনস্ট্রাকশন সার্ভিস, যেমন আমি যদি বিল্ডিং বানাই অনেকদিন ধরে আমি করতে থাকি। আর অ্যাট পয়েন্ট অফ টাইম হচ্ছে আমি যে সময় নিচ্ছি, যেমন আপনি যদি এখন ফুড পান্ডাকে অর্ডার দেন খাওয়া নিয়ে আসতে, তাহলে সে খাওয়া নিয়ে আসার সাথে সাথে আপনি খাওয়াটা নেবেন, সাথে পেমেন্টটাও করবেন, তাহলে রেভিনিউ ওই পয়েন্টে রিকগনিশন হবে। কিন্তু যদি আপনি এটা একটা দীর্ঘ সময় ধরে কনস্ট্রাক্ট করে দেন, আপনি এটা ট্রান্সফার করেন, তখন এটা ওভার দ্য টাইমের মধ্যে পড়বে। আচ্ছা, তো এখানে ওভার দ্য টাইমের মধ্যে যে কাস্টমার সিমultaneously রিসিভ অ্যান্ড কনজিউম দ্য বেনিফিট অফ এন্টিটি পারফর্মস, তাহলে এটা কি হবে, রুটিন অ্যান্ড রিকারিং সার্ভিস। তারপর সেকেন্ড বলছে দি কাস্টমার কন্ট্রোল দ্য অ্যাসেট অ্যাজ এন্টিটি ক্রিয়েটস আর এনহ্যান্স ইট, তাহলে এটা কি হবে, অ্যাসেট বিল্ট অন কাস্টমার সাইড। তার মানে এটা কি হচ্ছে, প্রথমটাতে কি ছিল, কন্টিনিউয়াসলি আপনি সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ কন্টিনিউয়াসলি সার্ভিস দিচ্ছেন এবং কাস্টমারও এটা কনজিউম করে নিচ্ছে, তাহলে এটাও ওভার দ্য টাইমে কাজ হচ্ছে। দি কাস্টমার কন্ট্রোল দ্য অ্যাসেট অ্যান্ড দ্য এন্টিটি ক্রিয়েটস অর এনহ্যান্স ইট, আপনার প্রিমাইসেসের মধ্যে আমি অ্যাসেট তৈরি করছি এবং সেটা আপনি ব্যবহার করতেছেন, তাহলে সেটাও ওভার দ্য পিরিয়ডের বা ওভার দ্য টাইমের মধ্যে এটা হচ্ছে। দি এন্টিটি পারফরমেন্স ডাজ নট ক্রিয়েট অ্যান অ্যাসেট উইথ অ্যান অল্টারনেট ইউজ অ্যান্ড দেয়ার ইজ এ রাইট টু পেমেন্ট পারফরমেন্স টুডে। এটা অ্যাসেট বিল্ড টু অর্ডার, এটা হচ্ছে কিরকম, আপনার সাথে স্পেসিফিক একটা অ্যাসেট তৈরি করার জন্য কন্ট্রাক্ট হচ্ছে, সেটা শুধুমাত্র আপনি ছাড়া অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবে না, হ্যাঁ সেটা আপনি নিচ্ছেন। ওই ক্ষেত্রেও এটা ওভার দ্য টাইমের মধ্যে হবে, কারণ এটার জন্য একটা সিগনিফিক্যান্ট সময় দরকার হয়, কারণ এটা অর্ডারের মাধ্যমে, অর্থাৎ আপনি আমাকে বলছেন করার জন্য, আপনার সাথে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের বেসিস আমি এটা আস্তে আস্তে ডেভেলপ করে দিচ্ছি অ্যাজ পার অর্ডার, তাহলে সেটাও ওভার দ্য টাইমে আমি এটা করে নেব। যেমন ধরেন বিল্ডিং বিল্ডিং তৈরি করতে এক একজনের ফরমাইশ বা এক এক ধরনের এক একজনের ডিজাইন এক এক রকম, তাহলে সেটা অন অর্ডার বেসিসে হয়। কিন্তু জেনারেল টাইপের যদি কোনো অ্যাসেট আপনি ক্রিয়েট করেন, সেটা আপনার এখানে বসে আমি বানিয়ে দিব, জিনিসটা হচ্ছে এরকম। তো এখানে যে চারটা আছে এটা আসলে ওই এখন যে আমি তিনটার কথা বলেছি, এই তিনটাই এখানে ডেসক্রাইব করা আছে, আমরা না যাই। ওভার দ্য টাইম এবং অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম, এর মধ্যে যেটা আছে আউটপুট মেথড। ওভার দ্য টাইমের মধ্যে যদি যায় আউটপুট মেথডে হয়, যেমন সার্ভেয়ার্স পারফরমেন্স কমপ্লিটেড, তো নর্মালি যখন কোনো জাহাজ তৈরি করা হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন সার্ভেয়ার দিয়ে এই কাজগুলো করানো হয়।
বা ইঞ্জিনিয়াররা সার্টিফাই করে, অ্যাপ্রাইজাল রেজাল্ট অ্যাচিভড, অথবা কোনো জায়গায় যদি কোনো অ্যাসেট ক্রিয়েট করা হয়, সেই অ্যাসেট ঠিক মতো কাজ করে কিনা তখন অ্যাপ্রাইজাল করা হয়, অ্যাপ্রাইজাল করে সেটা রেজাল্টের বেসিসে ওভার টাইমে পারফরমেন্স অব্লিগেশন করা যায়। মাইলস্টোন রিচড, অনেকগুলো কন্ট্রাক্টের ক্ষেত্রে মাইলস্টোন থাকে, যেমন আমার বিল্ডিং এর একতলা তৈরি হয়েছে, এটা একটা মাইলস্টোন কমপ্লিট, এটার জন্য আমি একটা টাকা দিব। 2 তলা কমপ্লিট হয়েছে, এটা সেকেন্ড মাইলস্টোন কমপ্লিট, এটার জন্য আমি আরেকটা টাকা দিব, এইভাবে হয় না? সেটাও ওভার দ্য টাইম হতে পারে। এগুলো ইউনিট প্রডিউসড অর ডেলিভার্ড, এটাও আউটপুট মেথডে হয়। ইনপুট মেথডের মধ্যে রিসোর্স কনজিউম, লেবার আওয়ার, কস্ট ইনকার, টাইম ল্যাপস, এগুলো যে আমার কি পরিমাণ রিসোর্স বলা হচ্ছে, এত পরিমাণ রিসোর্স ইউজ করার পরে আপনি এটা রেভিনিউ রিকগনিশন করতে পারবেন, বা এত ঘন্টা লেবার আওয়ার হলে করতে পারবেন, তখন ওইটার বেসিসে ওভার দ্য টাইমে আমি রেভিনিউ রিকগনিশন করব। আর এট পয়েন্টের মধ্যে কি আছে, এন্টিটি হ্যাজ ট্রান্সফার টাইটেল টু দি অ্যাসেট, এটা ট্রান্সফার করে দিয়েছে। এন্টিটি হ্যাজ ট্রান্সফার্ড ফিজিক্যাল পসেশন অফ অ্যাসেট, অর্থাৎ ফিজিক্যাল পসেশনে ট্রান্সফার করে দিয়েছে। এন্টিটি হ্যাজ এ প্রেজেন্ট রাইট টু পেমেন্ট ফর অ্যাসেট, এন্টিটির পেমেন্ট রিসিভ করার মতো রাইট ক্রিয়েট হয়েছে। কাস্টমার হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য অ্যাসেট অ্যান্ড কাস্টমার হ্যাজ দ্য সিগনিফিক্যান্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস অফ ওনারশিপ অফ দ্য অ্যাসেট। এটা সিম্পল, যে যখন এটা আর আপনার কন্ট্রোলে থাকছে না, আপনি সবকিছু ওকে দিয়ে দিয়েছেন, তখন এটা at পয়েন্ট অফ টাইমে আপনি রেভিনিউ রিকগনিশন করবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, কন্ট্রাক্ট মডিফিকেশন। এখন অ্যাডিশনাল কিছু জিনিস এখানে অ্যাড হবে, এগুলো আমি একটু খুব সিম্পলি বলে যাচ্ছি। একটা হচ্ছে কন্ট্রাক্ট মডিফিকেশন, আপনি একটা কন্ট্রাক্ট করছেন, এটা মডিফিকেশন হইতে পারে। এখন এই মডিফিকেশনটা কেমন, এটার উপর ডিপেন্ড করবে যে এখানে পারফরমেন্স অব্লিগেশন বাড়বে নাকি বাড়বে না। তো যদি এমন হয় যে যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করছিলেন, সেখানে হঠাৎ করে বলা হলো যে সেটার মাঝখানে আম, একটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, তো ডিজাইন চেঞ্জ হলে সেটাও কিন্তু কন্ট্রাক্ট মডিফিকেশন। এখন এই কন্ট্রাক্ট মডিফিকেশনের জন্য আপনার সেপারেট কোনো পারফরমেন্স অব্লিগেশন আছে কিনা, যদি পারফরমেন্স অব্লিগেশন না থাকে তাহলে এটা এক্সিস্টিং কন্ট্রাক্টের মধ্যেই চলে যাবে, তখন শুধু প্রাইসটা রিঅ্যালোকেট হবে, কারণ এটা ডেলিভার করা এটাও আপনার একটা পারফরমেন্স অব্লিগেশনের মধ্যে চলে আসে। যেহেতু এখানে আপনাকে অতিরিক্ত কোনো টাকা দিচ্ছে না, তাহলে কন্ট্রাক্ট কস্টটা, ওই ট্রানজ্যাকশন প্রাইসটা এই পারফরমেন্সের মধ্যেও দিতে হবে। আর যদি ইয়েস হয়, এটা যদি সেপারেটলি মডিফিকেশনটা আপনি দেখতে পারেন, তাহলে এটা স্ট্যান্ড অ্যালোন প্রাইস বা ডেস্টিং গুডস এন্ড সার্ভিসের জন্য সেপারেট আপনি আবার পেমেন্ট নেবেন, এবং সেটা সেপারেট পারফরমেন্স অব্লিগেশন হিসেবে আপনি রেভিনিউ রিকগনিশন করবেন। এডিশনাল কনসিডারেশন আছে ম্যাটেরিয়াল রাইট। তো ম্যাটেরিয়াল রাইট বলতে কি বোঝায়, সাম বেনিফিট প্রোভাইডেড টু কাস্টমার দ্যাট উড নট রিসিভ উইদাউট এন্টারিং ইনটু কন্ট্রাক্ট। অর্থাৎ কিছু ম্যাটেরিয়াল রাইট আছে যেগুলো আপনি কন্ট্রাক্টে না গেলে পারবেন না। যেমন ওই যে আমরা বলছি আপনি পয়েন্ট রিডিমশন করেন, তাহলে আপনি যদি স্বপ্ন থেকে না কিনেন, জিপি মাই জিপি থেকে না কিনেন, তাহলে তো আপনি ওই পয়েন্টটা পাবেন না। আর পয়েন্টটা না পারলে সেই ম্যাটেরিয়াল রাইট এক্সারসাইজও করতে পারবেন না। যদি এই ধরনের জিনিসগুলো থাকে, তখন ম্যাটেরিয়াল রাইট হলে এটা আটটা সেপারেট পারফরমেন্স অব্লিগেশন হিসেবে ক্রিয়েট হয়। যেমন দেখবেন আমরা এসিআই এর যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো করি, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা এই জিনিসগুলো এখানে কনসিডার করে নাই। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে ডেফার্ড রেভিনিউ হিসেবে আমরা নর্মালি সরাই রাখি, অথবা কন্ট্রাক্ট লাইবিলিটি হিসেবে ব্যালেন্স শিটে দেখবেন একটা লাইবিলিটি ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে ওই ফিউচারে যে পারফরমেন্সটা দিব এই ম্যাটেরিয়াল রাইটের জন্য, এগুলো আমরা সরাই রাখছি, এগুলো কাস্টমার লয়ালিটি প্রোগ্রাম। প্রিন্সিপাল ভার্সেস এজেন্ট, এটাও আছে। প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে পার্থক্য আছে। প্রিন্সিপাল কিন্তু প্রোডাক্টের কন্ট্রোল বা আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট দিবেন সেটার কন্ট্রোল তার কাছে থাকে, আর এজেন্ট যে থাকে সে প্রিন্সিপালের কাছ থেকে নিয়ে সাপ্লায়ারের কাছে দেয়, সে মাঝখানে অ্যাজ এ মানে ফ্যাক্টরার হিসেবে ইউজ করে, এবং এটার বিনিময়ে সে একটা কমিশন নেয়। তো সেক্ষেত্রে প্রিন্সিপাল ততক্ষণ পর্যন্ত রেভিনিউ রিকগনিশন করবে না ততক্ষণ পর্যন্ত এটা বায়ারের কাছে যায়, অর্থাৎ সে এজেন্টকে দিলেই কিন্তু সেটা আর ইয়ে করতে পারবে না, রেভিনিউ রিকগনিশন করতে পারবে না। তাকে পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই করে এটা রিওয়ার্ড ওনারশিপ ট্রান্সফার করলে তখন সে পারবে। কিন্তু এজেন্টের ক্ষেত্রে সে দুইজনের সাথে অর্থাৎ প্রিন্সিপাল এবং কাস্টমারের সাথে লিঙ্ক করিয়ে দিয়ে, প্রিন্সিপাল যদি তার এজেন্ট কাস্টমারের কাছে বিক্রি করে, তখনই এজেন্ট কিন্তু তার কমিশনটা পেয়ে যায় এবং সে সেটাকে রিকগনিশন করবে। তো এই জন্য এখানে প্রিন্সিপাল ভার্সেস এজেন্টের মধ্যে একটু ডিফারেন্স আছে রিকগনিশনের ক্ষেত্রে। তো এজেন্ট কেমনে আমরা বুঝবো, অ্যানাদার পার্টি ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ফুলফিলিং দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ এখানে প্রিন্সিপাল এবং এজেন্টের বাইরে আরেকজন পার্টি থাকবে, অর্থাৎ কাস্টমার, সে ফুল কন্ট্রাক্টটা ফুলফিল করবে। দি এন্টিটি ডাজ নট হ্যাভ ইনভেন্টরি রিস্ক
অর্থাৎ এজেন্টের কোনো ইনভেন্টরি রিস্ক থাকবে না আফটার দ্য গুডস হ্যাভ বিন অর্ডার্ড বাই কাস্টমার ডিউরিং শিপিং অর রিটার্ন। অর্থাৎ এগুলো সব প্রিন্সিপাল নেবে, এজেন্টের এই ধরনের কোনো লাইবিলিটি থাকবে না। দি এন্টিটি ডাস নট হ্যাভ ডিসক্রিশন ইন এস্টাবলিশিং প্রাইসেস for the other parties goods or service and therefore the benefit that the entity can receive from these goods or service। যেমন খুব সিম্পল হচ্ছে, আমরা যখন ফ্লাইটে চড়ি, তো ধরেন ওই ফ্লাইটের সময় যখন আমরা ট্রাভেল এজেন্সি থেকে আমরা যখন কোনো কিনি, টিকিট কিনি, সে কিন্তু এজেন্ট হিসেবে কাজ করে, কারণ সে ওই বিমানের মালিক নয়, কিন্তু সেই বিমানের ওই মালিকের কাছ থেকে টিকিটটা নিয়ে সেটা আমাকে দিচ্ছে। তা বিনিময়ে এজেন্ট কি পাচ্ছে, ওই বিমানের মালিকের কাছ থেকে একটা পার্সেন্টেজ পাচ্ছে। এই কারণে ট্রাভেল এজেন্সি যারা আছে তারা হলো এজেন্ট, আর বিমানের যে মালিক সে হচ্ছে কিন্তু প্রিন্সিপাল। তাহলে এখন ও টিকিট করে দেওয়ার পরে ওর ওই টিকিটে ওই আমি বিমানে উঠে আমার নির্দিষ্ট গন্তব্যে যাওয়া পর্যন্ত সেই দায়িত্বটা কিন্তু প্রিন্সিপালের। মানে সিম্পলি যদি আমরা বুঝে নিই এটাই। আচ্ছা, লাইসেন্সিং। লাইসেন্সিং এর দুই ধরনের আছে, যেমন কিছু লাইসেন্সিং এর কারণে কি হয়, আমার ট্যানজিবল গুডস এর ফাংশনালিটি চেঞ্জ হয়। যেমন ধরেন কেএফসি, কেএফসিতে আমরা কেন যাই, কারণ সে একটা ফ্র্যাঞ্চাইজিং লাইসেন্স তার আছে এবং ওটার বেসিসে তার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু মেনটেন করে, এই কারণে কিন্তু আমরা ওইখানে যাচ্ছি। তখন এই লাইসেন্সের আলাদা ভ্যালু না থাকলেও এটা গুডস এন্ড সার্ভিসের সাথে এটা ইনক্লুডেড। হ্যাঁ, তখন কি হয়, আমাদেরকে একটা প্রিমিয়াম প্রাইস ওইখানে দিতে হয়। এটা হচ্ছে লাইসেন্সিং এর। যদি এই লাইসেন্সিং এর কারণে কোনো ট্যানজিবল গুডস ও সার্ভিস না হয়, তখন এটা কি হবে, এটা সেপারেটলি বিক্রি করা হবে। যেমন মনে করেন আমরা এই যে ল্যাপটপ বা ডেস্কটপে যে আমরা ইউজ করি, অ্যান্টিভাইরাস ইউজ করি, অথবা বাইরের কোনো লাইসেন্স ইউজ করে আমরা, যেমন ইঞ্জিনিয়ারিং এ যারা কাজ করে, তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে যখন ওই এনার্জি সেভিং এর কাজ করার জন্য তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার সাবস্ক্রাইব করে বাইরের থেকে, এটা হচ্ছে লাইসেন্সিং। তখন এটা সেপারেটলি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেয়। তো এই জন্য এখানে দুইটা জিনিস আছে, রাইট টু অ্যাক্সেস, রাইট টু ইউজ। রাইট টু অ্যাক্সেস হচ্ছে যখন আমি সাবস্ক্রাইব করি, টাকা দিয়ে কিনে নিই, তখন দেখা যায় এখানে একটা 1 বছর, 6 মাস, 3 মাস এটার একটা সময়ের জন্য আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, এরপর অ্যাক্সেসটা বন্ধ করে দিচ্ছে। আবার রাইট টু ইউজ হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আপনি পুরোটা ইউজ করতে পারবেন। যেমন আপনি যখন নিবেন, একটা বাসা ভাড়া নেন, তো বাসা ভাড়া নিলে ধরেন আপনি ব্যাচেলর, তো এখানে একটা ওয়াশরুম, 3টা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমের আপনি ইউজের ইয়েটা পাবেন, জায়গাটা পাবেন। আবার ধরেন এখানে আপনার বাসায় টেলিভিশন নেই, আপনি একটু টেলিভিশন দেখতে চান, তাহলে এখানে একটা ওপেন স্পেস আছে, এখানে টেলিভিশন আছে, সেটাও আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে রাইট টু ইউজ। তাহলে এই দুইটা জিনিস কিন্তু দুই ধরনের হয়। রাইট টু অ্যাক্সেস যদি হয়, এটা সেপারেট পারফরমেন্স অব্লিগেশন হবে। যদি রাইট টু ইউজ হয়, সেটা পারফরমেন্স অ্যাপ্লিকেশন হবে না, কারণ এটা আপনার কন্ট্রাক্টের ভিতরেই ছিল। আচ্ছা, সেলস বেসড অর ইউজ বেসড রয়্যালিটি, এটাও আমরা অনেকেই জানি যে যখন আমরা রয়্যালিটি পেমেন্ট করি, রয়্যালিটি পেমেন্ট করার সময় নর্মালি এটা আদার সেলস এর উপর বেসিস করে হয় অথবা ইউজের উপর বেসিস করে হয়। তাহলে যখন সেলস এর উপর বেস করে এটা ক্যালকুলেট করা হবে, তখন ওই পারফরমেন্স অব্লিগেশনটা ওই সেলস পর্যন্তই সীমাবদ্ধ। হ্যাঁ, আর যখন ইউজেস হয়, কত পরিমাণ ইউজ করছেন সেটার উপর বেসিস করেই তখন রয়্যালিটির এই রেভিনিউ রিকগনিশনটা হয়। ওয়ারেন্টি, ওয়ারেন্টিতে দুই ধরনের জিনিস আছে, সার্ভিস টাইপ ওয়ারেন্টি, অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি। সার্ভিস টাইপ অ্যাসুরেন্স কোনটা, সেটা হলো আপনার 2 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, যদি কোনো ধরনের ফল্ট হয় আমরা বিনা পয়সায় রিপেয়ার করে দিব, সার্ভিস টাইপ ওয়ারেন্টি। অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি কি, আমি মানি ব্যাক গ্যারান্টি, 10 দিনের মধ্যে আপনার প্রোডাক্টে কোনো ফল্ট হলে আমি রিপ্লেস করে দিব। তো অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি যেটা, সেটার জন্য কোনো পারফরমেন্স অব্লিগেশন অ্যারাইজ হয় না। কিন্তু সার্ভিস টাইপ ওয়ারেন্টি যেটা, অর্থাৎ ফ্রি সার্ভিস, রিপেয়ারিং সার্ভিস, সেটার জন্য কিন্তু সেপারেট পারফরমেন্স অব্লিগেশন ক্রিয়েট হবে এবং সেটার জন্য ট্রানজ্যাকশন প্রাইস সেপারেটলি অ্যালোকেট করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো এখানে আছে, আমি অলরেডি বলে দিয়েছি। বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট, এটাও সেম। তো বিল এবং হোল্ড অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি বিল করেছি, কিন্তু আমার প্রিমাইসেসে এখন জায়গা নেই, তো সেটার জন্য আমি নিচ্ছি না। তখন এই জিনিসগুলো আপনি রেখে দিবেন। তো আপনি রেখে দিলে আপনার একটা লাইবিলিটি এখানে আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে না ততক্ষণ পর্যন্ত এই এটা রেভিনিউ রিকগনিশন করা যাবে না। কনসাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট, এগুলো এখন খুব বেশি আসলে দেখা যায় না। বা কনসাইনমেন্ট এর মধ্যে হলে সেখানে একটা এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেটের মধ্যে যখন প্রিন্সিপালকে বলে দেয় বা যার থেকে কিনেছে তাকে বলে দেয় যে এই প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে নাকি হয় নাই, যতটুকু হয়েছে বা যার পারফরমেন্স অব্লিগেশন কমপ্লিট হয়েছে সেটাকে সে তখন রেভিনিউতে নেয়, আর বাকিটা ইনভেন্টরিতে নিয়ে যায়। এটা হচ্ছে কনসাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট।
রিপারচেজ এগ্রিমেন্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, কল অপশন, এগুলো খুব বেশি অ্যাপ্লিকেশন নাই, এই জন্য আমি মনে হয় এটা একটু স্কিপ করে যাই। তো এই হচ্ছে মোটামুটি আমার এন্ডে ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আদারওয়াইজ আমি সাজ্জাদ ভাইকে দিয়ে দিব আর কি। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর। আচ্ছা, জিপির ক্ষেত্রে জিপি অনেক সময় ডাটা বিক্রি করে। তো কোশ্চেনটা এরকম যে আহ, একটা কাস্টমার জানুয়ারি মাসে 20 তারিখে সে 10 জিবি ডাটা কিনলো জিবির কাছ থেকে। হুম হুম তো এটা মেয়াদ হলো 30 দিন। হুম এখন সে জানুয়ারি মাসে 10 দিনে সে 5 জিবি ইউজ করছে, ফেব্রুয়ারি মাসে বাকি 5 জিবি ইউজ করছে। তো হুম। সেক্ষেত্রে জিপি কিভাবে এটা অ্যাকাউন্টিং এন্ট্রি দিবে, আ- রেভিনিউ রিকগনিশন করবে? আম- আমাকে একটু প্রশ্নটা আবার বলবেন, আমি একটু মিস করেছি। আচ্ছা, গ্রামীণ ফোন আপনার ডাটা বিক্রি করতেছে একটা কাস্টমারের কাছে 10 জিবি। হুম। এটা জানুয়ারি মাসে 20 তারিখে। আচ্ছা তো জানুয়ারি মাসে সে এই 10 দিনে 5 জিবি ইউজ করছে, আর 5 জিবি সে ফেব্রুয়ারি মাসে ইউজ করছে। তো আচ্ছা জানুয়ারি মাসে সে কত টাকা রেভিনিউ রিকগনিশন করবে, এটা একটা কোশ্চেন। আচ্ছা। আর নাম্বার 2 কোশ্চেন হলো যে অনেক সময় ক্যারি ফরওয়ার্ড হয়, যে আমি ডাটা ইউজ করে নাই, সে ক্যারি হুম ফরওয়ার্ড করছে। তো সেম জিনিস, সে জানুয়ারি মাসে আপনার 5 জিবি, ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে সে 3 জিবি ইউজ করছে, আর 2 জিবি নতুন পারচেস করার পরে সে ক্যারি ফরওয়ার্ড করছে। হুম। তো এক্ষেত্রে দুইবার জিপি কিভাবে রেভিনিউ ক্যালকুলেশন করবে? আচ্ছা জি, থ্যাংক ইউ সো মাচ। এখানে আপনি প্রথমে যেটা 20 জিবি কিনেছেন, সেটা সেটার একটা টাইম আছে, সে 1 মাস। হ্যাঁ, ওইটার টাইম কিন্তু বলা আছে যে আপনি এটা 30 দিনের জন্য কিনলেন না 60 দিনের জন্য কিনলেন। তো তিরিশ জি দিনের জন্য যখন কিনেছে, 30 দিনের মধ্যে জানুয়ারি 10 তারিখ থেকে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে সে ইউজ করছে 10 জিবি। জি হ্যাঁ, 10 জিবি ইউজ করলে সে যেহেতু অলরেডি তার 1 মাস এখনো কমপ্লিট হয় নাই, জানুয়ারি 10 থেকে, তো সেই ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত ধরে নিচ্ছে আমি 1 মাস। 1 মাসের জি মধ্যে সে অলরেডি জানুয়ারি 31 পর্যন্ত 10 জিবি ইউজ করেছে। তাহলে এই 10 জিবিটার আমি রেভিনিউ হিসেবে রিকগনিশন করব, আর বাকিটা যেহেতু সে এখনো এলিজিবল, সে ইউজ করতে পারে। জি তা আপনি যদি 20 টাকা দিয়ে যদি এই 20 জিবি কিনে থাকেন, এর মধ্যে থেকে সে জি 10 টাকা রেভিনিউ হিসেবে রিকগনিশন করবে, বাকি 10 টাকা সে ডাফার্ড রেভিনিউ হিসেবে রেখে দিবে। ওকে। আর ইন ফিউচারে যখন আপনি এই 10 জিবি ইউজ করে ফেলবেন, তখন তো রেভিনিউতে নিবে। আর যদি আপনি ইউজ না করেন কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড করেন, সেটাও আপনার ডাফার্ড রেভিনিউ হিসেবে থেকে যাবে। আচ্ছা, আর আর যদি যখন, এক্সপায়ার হয়ে যায়? হ্যাঁ আমি পুরোটাই ক্লোজ করে দিচ্ছি। তারপর জি যখন আপনি যেই যে এইটার আলাদা করে ক্যালকুলেশন তার কাছে, তার সিস্টেমে কিন্তু আছে। যখন দেখা যাবে যে আপনি ওই এক্সপায়ার ডেট পার হওয়ার সময় সে আপনার 40 জিবি ছিল, সে জি 40 জিবি এখন আপনি রিনিউয়াল না করার কারণে এখন ল্যাপস হবে। ওকে। আমার আমার এটা কি কথাটা বুঝতে আপনার পারছেন? রেভিনিউতে আসবে না এই টাকাটা? এটা পরবর্তীতে আসবে। আচ্ছা, তার মানে আমি যতটুকু কাস্টমার ইউজ করছে, হুম। এটার পরে যেগুলো ইয়া থাকবে এক্সপায়ার ডেটের কারণে সে ইউজ করতে পারে না, বাকিটা আমি অটো সবটা নিয়ে আসবো রেভিনিউতে, হ্যাঁ, এগুলো জিপি। ডেফার্ড লাইবিলিটি হিসেবে থেকে যাবে। কারণ আপনি তো পরবর্তী পিরিয়ডে এটা ইউজ করবেন, কারণ আপনার এক্সপায়ারি ডেট এখনো ক্লোজ হয়নি। ওকে। যখন আপনার এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে যাবে, আপনি রিনিউয়াল করেন নাই, তখন কি করবে সে? আপনার ব্যালেন্স তো এটা আর দেখাবে না। তখন সে কনফার্ম হবে যে এটার আপনি আর এন্টাইটেলমেন্ট আপনার নাই। তাহলে এটা এখন আর লাইবিলিটি রেখে লাভ নেই, তখন সে লাইবিলিটির থেকে সেটা তার ইনকামে ট্রান্সফার করে দিবে। আচ্ছা, তার মানে আমরা অ্যাকচুয়াল যে ইউজ করতেছে কাস্টমার, সেই অনুযায়ী জিপি তার রেভিনিউতে নিয়ে যাবে। রেভিনিউ নিয়ে আসবে, জি। নাইলে তো, নাইলে ওই ম্যাচিং এটাতে কাজ করবে না আর কি। আমি যদি পুরাটা এখন রেভিনিউ করে ফেলি, জি তাহলে সমস্যাটা কি হবে? আপনি যখন পরের বছরে বা পরের পিরিয়ডে গিয়ে এইগুলো ইউজ করবেন, সেটা তো এক্সপেন্সে চার্জ হবে, ইনকাম তো নেই। ইনকাম তো আপনি আগে নিয়ে নিয়েছেন পুরোটা। আচ্ছা। আর আমি যখন প্রথম জিবি বিক্রি করছে, প্রথম সে তো হুম। প্রথম একটা আনান হিসেবে রাখবে। হ্যাঁ, আপনার যে প্রথমে যে 20 জিবি 50 জিবি আপনি কিনছেন বা 40 জিবি কিনছেন, সেখান থেকে সে প্রথমে এটাকে আনান রেভিনিউ হিসেবে নিবে। যখনই আপনি খরচ করবেন, সে খরচটাই সে তখন রেভিনিউতে নিবে, বাকিটা ওখানেই থাকবে। আর যখন আপনার রিনিউয়াল আপনি করতে পারবেন না, ল্যাপস হয়ে যাবে, এক্সপায়ারি ডেট শেষ, তখন পুরো টাকাটাই সে ইনকামে নিয়ে নিবে।
এবং এখানে তো আপনার কোনো অ্যাকাউন্ট থেকে এস্টিমেশন চলে যাবে। করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, কোনো এস্টিমেশন করার দরকার আছে যে কতটুকু করবে করবে না এরকম কোনো কিছু? হ্যাঁ, এস্টিমেশনের ইস্যু আছে। ইস্যু কেন আছে? ধরেন আপনি তো ইন্ডিভিজুয়াল, ও জিপি তো আর আপনি একজন নিয়ে কাজ করছে না। সেই তো জি ধরেন একটা বিশাল তার গ্রাহক নিয়ে কাজ করছে। জি তো এখন ওইখানে তাদের যে হিস্টোরিক্যাল ডাটা আছে, ওই যে আমরা দেখাইছিলাম না যে প্রবাবিলিটি বেসিসে তার যে হিস্টোরিক্যাল জি ডাটা আছে, সেই হিস্টোরিক্যাল ডাটার বেসিসে সে দেখে যে আসলে এরকম যারা ক্যারি ফরওয়ার্ড করছে বা এরকম যারা রিডিম করতেছে তারা কত পার্সেন্ট এ ধরনের করে, ওই প্রবাবিলিটির বেসিসে সে এস্টিমেট করে এটাকে ইয়েতে নিয়ে আসে, ডেফার্ড রেভিনিউতে নিয়ে যায়। আচ্ছা, যদি তার এস্টিমেশন মানে ওই প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডাটা না থাকে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে সে কি করবে? তখন কেস টু কেস বেসিসে করবে। ওই যে যেমন আপনার এটা কি, কিন্তু আমি যেটা বলছি এটা কেস টু কেস বেসিসে করছি, কারণ আপনি আমি তো স্যার ওই রাস্তায় ছিলাম তো ওই জন্য আপনি বলতেছিলেন আর কি, জন্য এটা নিতে পারি না আর কি। আচ্ছা আচ্ছা, আমি আপনারটা কিন্তু কেস বাই কেস বেসিসে, কারণ আপনি 10 জিবি ইউজ করছেন, আমি 10 জিবিটা রেভিনিউতে ট্রান্সফার করছি, জি জি বাকিটা কিন্তু রেখে দিয়েছি। ঠিক আছে। যখন আমার অনেক হবে তখন আমি দেখবো আসলে কত পার্সেন্ট এরকম রিডিম করে, কত পার্সেন্ট রিডিম করে না। আসসালামু ঠিক আছে আলাইকুম। স্যার, থ্যাংক ইউ। জি জি, ওকে, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, ভাই যে কোশ্চেনটি একটু আগে করেছেন, জি, তো এটা কি প্রত্যেক মাসে মাসেই এই ঝামেলাটা কি করতে হবে কিনা, আর্ন কতটুক, নাকি একটা কাট অফ পিরিয়ড নির্ধারণ করে করতে হবে? লাইক জিপি হয়তো কোয়ার্টারলি যখন রিপোর্ট করে তখন করবে, বা ইয়ারলি যখন রিপোর্ট করে সেটা, কারণ সব সময় সেলস হচ্ছে, কন্টিনিউয়াস সেলস হচ্ছে, এটা একটা মানে প্রত্যেকবার করতে গেলে একটা ভেজাল। তো এটা কি একটা কাট অফে যখন করবে তখনই এটা ডিসাইড করবে যে আমার এই কাট অফ পিরিয়ডে কতটুকু আমার কতটুকু আমার আর্ন বা কতটুকু ডেফার্ট করতে হবে? এটা একটা বিষয়। আদারওয়াইজ এটা কি তাদের অবশ্য কোনো সফটওয়্যার আছে কিনা যেখান থেকে সফটওয়্যার থেকে তারা এটা অ্যালোকেট করতে পারে? বিষয়টা একটু যদি কনফার্ম করেন। জি জি, তো থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলে কেস টু কেস বেসিসে ট্রানজেকশন বাই ট্রানজেকশন করতে হবে, এখানে আসলে কাট অফ ডেটের কোনো সুযোগ নেই। কাট অফ ডেটটা তখনই নেবেন যখন ওটা এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে গেলে তখন আপনারা আর এখানে কিছুই নেই, পুরোটা রেভিনিউতে নিয়ে আসবেন। আর এটা মেনটেন করার জন্য ওদের আলাদা সফটওয়্যার আছে। ধরেন আমি আপনাকে বার্জার পেন্টসের এক্সাম্পল দিই। বার্জার পেন্টসে যখন ডিলারদের কাছে বিক্রি করে তখন তাদের প্রতিটা প্রোডাক্টের অ্যাগেন্স্টে কতগুলো পয়েন্ট থাকে। তো তাদেরকে বলা হয় সে প্রত্যেকটা পয়েন্টের দাম হচ্ছে 5 টাকা। এইভাবে জমতে জমতে এক পর্যায়ে যখন বড় হয় তখন তাদেরকে বলে তুমি এখন আইদার এই প্রোডাক্টের অ্যাগেন্স্টে এই পয়েন্টগুলোর অ্যাগেন্স্টে প্রোডাক্ট নিতে পারবে, অথবা এইখানে যে যে পরিমাণ টাকা আছে সেটা তোমার রিসিভেবলের সাথে আমি অ্যাডজাস্ট করব, অথবা তাদের অন্য রকম স্কিমও থাকতে পারে যে এই প্রোডাক্টের ধরেন 20,000 পর্যন্ত যদি হয় তাহলে আমি আপনাদের ওই ডিলারদেরকে বাইরে একটা ট্যুরে নিয়ে যাব। ঠিক আছে? তো এখন এটার একটা নির্দিষ্ট টাইম বলে দেয় যে এতদিনের মধ্যে আপনাকে কিন্তু এটা কি করবেন, ডিসিশন নিতে হবে, অপশনগুলোর মধ্যে যে কোনো একটা করতে হবে। যদি না করে তখন কি হবে, তখন সে রেভিনিউ হিসেবে এটা রেকগনিশন করবে, তাকে এই সুযোগটা দেয় না। এই জন্য এটা কাস্টমার বাই কাস্টমার, এবং এটা প্রত্যেকটা ট্রানজেকশন বাই ট্রানজেকশনই হিসাব রাখতে হবে, নাহলে এটা মেলানো যাবে না। আরেকটা বিষয় স্যার, এই যে আপনি বললেন যে কাস্টমারদেরকে তারা একটা পয়েন্টের মাধ্যমে ফিউচারে এগুলোকে ক্যাশ করার জন্য বাইরে ঘুরতে দিবে, পাঠাবে, এটা কি পেয়েবল টু কনসিডারেশন পেয়েবল টু কাস্টমারের এক্সাম্পল হিসেবে ধরা যায় কিনা এটাকে? অবশ্যই এটা কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম, ইন ফিউচার পিরিয়ডে কাস্টমার এটা করবে, ইন ওকে। ফিউচারে কাস্টমার এটা রিডিম করবে। যেমন দেখবেন আপনি যদি স্বপ্ন থেকে প্রোডাক্ট কিনেন, দেখবেন না এখানে জিজ্ঞাসা করে যে আপনার কি মেম্বারশিপ নাম্বার আছে। তো মেম্বারশিপ নাম্বার যদি দেন দেখবেন আপনার নামে কত পয়েন্ট জমা হয়েছে সেটা কিন্তু ওই রিসিটের মধ্যে দেখতে পাবেন। এটা কিন্তু ওকে, থ্যাংক ইউ। সফটওয়্যার দিয়ে অটোমেটিক ক্যালকুলেশন হয়, নাইলে এটা করা সম্ভব না, কারণ রিটেইলে এত এত এদের সাথে, গ্রাহকের সাথে এটা পসিবল না। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, আর কারো কোনো প্রশ্ন? যদি না থাকে তাহলে সাজ্জাদ ভাই, ওভার টু ইউ আর কি। জি, আমার মনে হয় কোশ্চেন থাকলেও একটু জায়গাতে একটা ক্লোজ করতে হয়। আপনি এখন অফিসে, রাত প্রায় 10:30 পৌনে 11টা বাজে, শীতের রাত। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর অডিয়েন্সকেও ধন্যবাদ, ধৈর্য ধরেছিলেন, অনেকে কোশ্চেনও করলেন। আর এই ধরনের ক্লাসগুলোকে আসলে ওয়ান কাইন্ড অফ সিপিডি হিসেবেও কাউন্ট করা যায়।
আপনাদের আমাদের এই ইনবক্সে বোধহয় একটা মেসেজ করেছে, যদি কারো সিপিডি ফর্মে কোনো সার্টিফিকেটের অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দরকার হয় আপনারা ফর্মটা ফিল আপ করে দিলে আপনাদেরকে ওটা কালকে কালকে না 2 দিনের মধ্যে অফিস থেকে আপনাদের সার্টিফিকেটটা দিয়ে দিবে। থ্যাংক ইউ দাদা, কথা হবে ইনশাল্লাহ আপনার সাথে। আর আপনাদের সাথেও হয়তো কথা হবে, আমরা হয়তো একটা ইনফো সেশন নিয়ে আবার একটু বসবো, আমাদের এই ধরনের ক্লাসগুলো আরো কন্টিনিউ করবো। আমাদের যেটা বলছিলাম, আমাদের একটা ক্লাস আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, ওইটা। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ সো আসসালাম। মাচ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।